আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আহ, সাক্ষাৎকারটি দেখবার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, এই সাক্ষাৎকারটি নিয়ে বা এই যার সাথে সাক্ষাৎকারটি আমি নিচ্ছি, যার কাছ থেকে নিচ্ছি সাক্ষাৎকার, তিনি ইতিমধ্যে আহ, বহুভাবেই আপনাদের কাছে বেশ আলোচিত। কারণ হলো আহ, এবং তার সাথে আমার কয়েক বছর আগে ঠিক এই বর্তমানে যে কারণে আলোচনা হচ্ছে সেই কারণ সম্পর্কিত কিছু বিষয়ের সাথে আমিও যুক্ত ছিলাম, যে কারণে আজকে এই গুরুত্বপূর্ণ বলছি সাক্ষাৎকারটি। কারণ হলো আমার সাথে রয়েছেন আহ, জনাব আহ, ধর্মীয় বক্তা জনাব আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী আমার সাথে রয়েছেন, তিনি সাবিকুন নাহার। আপনারা তার সম্পর্কে জেনেছেন ইতিমধ্যে, কারণ তিনি তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে বা ফেসবুক স্ট্যাটাসে তিনি তার সংসারের কিছু আহ, আহ, নেপথ্যের বিষয় সামনে তুলে এনেছেন। তো এই বিষয়টি নিয়ে আমি মোটেও কথা বলবার আমার কোনো আগ্রহ ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো আহ, যখন দেখলাম বারবার সামনে ভেসে আসছে সাবিকুন নাহারের চিৎকার, সাবিকুন নাহারের আহাজারি, সাবিকুন নাহারের দুঃখ দুর্দশার কথাগুলি যখন বারবার আমার সামনে আসছিল, তখন আমি ভাবলাম যে এই সাবিকুন নাহার, আপনাদের মনে থাকবার কথা, 2021 সালে, 2021 সালের জুন বা জুলাই মাঝামাঝি সময়ে, যখন ধর্মীয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে আমিও ব্যক্তিগতভাবে চিনতাম না, আপনারা হয়তো অনেকে চিনে থাকেন, কিন্তু সাবিকুন নাহার তিনি অশ্রু সজল চোখে তিনি আরেকজনের মাধ্যমে আমার কাছে এসেছিলেন, ফেজ দ্য পিপলের কাছে এসেছিলেন, এবং ফেজ দ্য পিপলের কাছে এসে তিনি তার তৎকালীন সময়ে হারিয়ে যাওয়া স্বামীর খোঁজে ব্যাকুল হয়ে আমাদের কাছে এসেছিলেন। তখন তিনি কান্না কণ্ঠে বলেছিলেন, আমার পাশে থাকুন, আমাকে সহায়ক করুন, আমার স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আমরা ব্যবস্থা আহ, কতটুকু করেছি জানি না, তবে দিন রাত পরিশ্রম করে আমরা এই সাবিকুন নাহার, তার ভাই, তার পরিবার এবং আবু তোহা মোহাম্মদ আদনানের যারা টেকনিক্যাল টিম, তারা সহকারে আমরা অনেক চেষ্টা করে অবশেষে 2021 সালে, 21 সালের ঠিক আবু তোহা মোহাম্মদ আদনান যখন হারিয়ে যায়, তার ঠিক 10-15 দিন পর তাকে আমরা ফিরে পাই, বা তার পরিবার তাকে ফিরে পায়, তার স্ত্রী তাকে ফিরে পায়। সেখানে কিছু বিষয় এসছিল সামনে, যে আবু তোহা মোহাম্মদ আদনান কি তখন আসলেই নিজে নিজেই নিরুদ্দেশ হয়েছিলেন, নাকি আসলেই তাকে ডিজিএফআই বা সরকারের কোনো পক্ষ তাকে উঠিয়ে নিয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম, কারণ আমি সর্বশেষ যখন আবু তোহা মোহাম্মদ আদনান আহ, যখন বুঝলাম যে তাকে আসলে গোয়েন্দা তৎকালীন সময় ডিজিএফআই তাকে তুলে নিয়ে গেছে, কারণ তার যে লোকেশন, তিনি শেষ যে অবস্থানে ছিলেন, যেখান থেকে তার ফোনটি বন্ধ হয়ে যায়, সেই ফোনের লোকেশনটি আমরা ট্রেস করতে পেরেছি। কারণ হলো সেটি আহত আদনানের যে অ্যাসিস্ট্যান্টরা ছিল, তাদের কাছে সেই পাসওয়ার্ড ছিল, তার গুগল লোকেশনের ট্র্যাকিং পাসওয়ার্ড, সেটাকে ধরে আমরা তাকে তার অবস্থানটি বের করতে পেরেছিলাম, এবং সেই অবস্থানের নিরিখে সেই আমরা আমার কাছে যে গুগল ট্র্যাকিং এর যে ইয়েটি এসেছিল, রিপোর্টটি এসে সেটা প্রকাশ করার পর, যেদিন প্রকাশ করেছে ঠিক সেদিনই তাকে আহ, আমরা খুঁজে পাই। এখন খুঁজে পাওয়ার পর সে কি নিজে নিজে এসছেন, নাকি গোয়েন্দা তাকে ছেড়ে দিয়েছে? আমরা দেখেছি সরকারের গোয়েন্দা পক্ষ থেকে তাকে ধরে এনে ছেড়ে দিয়েছে, এবং সেদিনই তাকে আদালতে, স্পেশালি আদালত বসে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমি, সাবেকুন নাহার আমার সাথে রয়েছেন আজকে, সেই সাবেকুন নাহার যিনি, আপনারা জানেন যে প্রতিদিন সকালে এবং রাতে দুইবারই আপনাদের সামনে এসেছিল তার স্বামীর মুক্তির জন্য। সে আহাজারি করে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিল। তৎকালীন সময় সংসদের বাহিরে এ নিয়ে বেশ তোলপাড় আলোচনা হয়েছিল, যার প্রেক্ষিতে আবু তোহা মোহাম্মদ আদনানকে আমরা ফিরে পেয়েছিলাম। আমার আজকের ব্যক্তিগতভাবে আমি আবু তোহা মোহাম্মদ আদনানের বিষয়টা নিয়ে আমি এখানে বসিনি, আমি ব্যক্তিগত সাইফুল সাগর, কারণ আমার সাথে যেহেতু একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এই সাবিকুন নাহারের বিষয়ে। কারণ এই সাবিকুন নাহার তৎকালীন সময়ে একজন স্বামীকে মুক্ত করবার জন্য যে একজন স্ত্রী কতটা যুদ্ধ করতে পারে, কতটা ভালোবাসা থাকলে পরে, কতটা কেয়ারিং থাকলে পরে একটা স্বামীকে, একজন স্বামীকে তার বিপদের পাশে এতটা কি বলবো, আঠার মতো লেগে থেকে তার ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জকে মোকাবেলা করে তার স্বামীর মুক্তির জন্য যে
ভূমিকা রেখেছিল, সেই ভূমিকাটি আমি এখনো ভুলিনি। আমার কাছে এই সাবিকুন নাহার আজকে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আর পাশাপাশি তাদের মধ্যে কি হয়েছে এটি আর যেহেতু প্রাইভেট রইল না, এটি যেহেতু আর পারিবারিক, শুধুমাত্র পারিবারিক বিষয় রইল না, কারণ যেহেতু উভয় পক্ষই এটিকে পাবলিকলি নিয়ে এসেছে এবং আমরা দেখি যে গণমাধ্যমে পর্যন্ত এই খবরটি প্রচার হয়েছে। মানে এমন অবস্থায় গণমাধ্যমে, বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমে পর্যন্ত এই খবরটি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আজকে শুনতে চাইবো আসলে সাবিকুন নাহার কেন এমনটি করেছেন, যেই স্বামীর জন্য এত ভালোবাসা, যে স্বামীর জন্য তিনি এত ত্যাগ, এত কিছু করার পর আজকে বহু বছর পর আমিও সেই 4 বছর হয়ে গেল সেদিন দেখেছিলাম একইভাবে সাবিকুন নাহারকে। আজকে আবারও সাবিকুন নাহারের সাথে আমরা কথা বলবো। সাবিকুন নাহার আসলে কেন এমন পরিস্থিতি আসলো যে কারণে তার স্বামীর আহ, বিরুদ্ধে তিনি চলে গেলেন। আহ, আমি সাবিকুন নাহার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমাকে ক্লিয়ার আমাকে হ্যাঁ, ক্লিয়ার আপনাকে শুনতে, শুনতে পাচ্ছেন? আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সাবিকুন নাহার, 2021 সালে যখন আপনার স্বামীকে আবু তোয়াব মোহাম্মদ আদনানকে আপনি ফিরে পেয়েছেন, তৎকালীন সময়ে আপনার মনে আছে সরকারের পক্ষ থেকে আহ, আরেকটি ন্যারেটিভ তখন আমাদের সামনে আনা হয়েছিল। এটি হলো যে আবু মোহাম্মদ আদনান বিভিন্ন নারীদের সাথে তার সম্পর্ক ছিল, এমন কোনো এক নারীর সাথে হয়তো তিনি চলে গেছেন বা সেখানে আছেন, তার শ্বশুর বাড়িতে আছেন। এটা হয়তো আপনি জানেন না বা সাধারণ মানুষ জানে না। এখন সেখান থেকে হয়তো চলে আসবে, এটা সরকারের পক্ষ থেকে, আপনার মনে আছে সরকারের পক্ষ থেকে, সরকারের মানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে হয়তো তার অধিক নারীর সাথে সম্পর্ক থাকতে পারে, এরকম কোন একটা ইয়ে হওয়ার পর চলে আসবে হয়তো। আর আমরা, আপনি যেটা পেয়েছেন বা আমি যেটা আমাদের তদন্তে পেয়েছিলাম যে তাকে ডিজিএফআই নিয়ে গেছে, কারণ আমরা তার লাস্ট লোকেশন পেয়েছিলাম, মনে আছে যে একদম ডিজিএফআই এর হেডকোয়ার্টারের পাশে গিয়েই তার ফোন সুইচ অফ হয়েছিল। এখন আমাদের নেগেটিভ ছিল যে তাকে সরকারের পক্ষ, গোয়েন্দা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি নিজে আহ স্বইচ্ছায় তিনি আত্মগোপনে আছেন, কারণ তিনি পরনারীর সাথে তার কোনো সম্পর্ক আছে, যেটা হয়তো পরিবার থেকে লুকোচ্ছেন। এই দুইটা ন্যারেটিভ আমার সামনে, আমাদের সামনে তৎকালীন সময় ছিল। কিন্তু আমরা পরবর্তীতে তিনি বেরিয়ে বেরিয়ে আসার পর, মানে আবু মোহাম্মদ আদনান বেরিয়ে আসার পর আমরা আর কোন ন্যারেটিভটা সঠিক এটা আর পাইনি, কারণ তিনি স্পষ্ট করেননি আসলে তিনি কোথায় ছিলেন। তাকে কি গোয়েন্দা নিয়ে গেছে, নাকি তিনি আসলে স্বেচ্ছায় কোথাও আত্মগোপনে ছিলেন। আপনি এই 4 বছরে কি পেয়েছেন সেই ঘটনার প্রেক্ষিতে, আসলে তিনি কোথায় ছিলেন আমি একটু শুনতে চাই। কারণ হলো উনি এ পর্যন্ত আমাদের কাছে, আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানাননি যে ভাই আমি অমুক জায়গায় ছিলাম, এবং দেশবাসীকে অনেক কৃতজ্ঞতা জানাই, আমার জন্য অনেক কষ্ট করেছে, কিছুই আমরা জানিনি। যাক, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকে আপনার ওই ঘটনায় যাওয়ার আগে আমি ওই বিষয়টা একটু স্পষ্ট হতে চাই, আপনি কি জেনেছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে তখন প্রেক্ষাপটটা ছিলই এরকম যে বিষয়টা ওভাবে সাজানো হয়েছে। তাকে সেভাবে ডিজিএফআই বলছে যে তোমাকে, তুমি যদি এখন বাঁচতে চাও, এমন একটা আম, ঘটনা, এমন একটা বিষয়, সিনারি ক্রিয়েট করতে হবে তোমাকে, যেটা দ্বারা আমরা বিতর্কিত না হই, প্রশাসন বিতর্কিত না হয়। দ্যাটস ওয়াই তিনি ওভাবে বিষয়টা সাজিয়েছিলেন। এবং এটা সত্য যে তাকে গুম করা হয়েছিল। এবং আমাকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা সুযোগ দেওয়া হয়নি, বা আমরা কারো কেউই স্বেচ্ছায় কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করিনি। একেবারেই আমরা আহ, আড়ালে চলে গিয়েছিলাম, কারণ আমাদেরকে সেভাবে হুমকি দেওয়া হয়েছিল। এবং এটা শতভাগ সত্য যে ডিজিএফআই এর মাধ্যমে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল। সে কোনো কারো বাসায় গিয়ে কোনো নারী সংক্রান্ত এটা ইস্যু ছিল না। এটাই। যে যে সাবগুনার, আমি আমার, আমাকে শুনতে পাচ্ছেন তো, রাইট? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনাকে এটা শুনতে একটু পাচ্ছি, কনফার্ম আপনাকে করুন। শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার ল্যাপটপের ইয়েটা চলে গেছে, যাই হোক, আমাকে শুনতে পাচ্ছেন। আমি এখন আপনাকে যে প্রশ্ন করতে পারছি, করতে চাচ্ছি, সেটি হলো যে আম, আপনি হঠাৎ করে এই 4 বছর, তো আপনাদের ব্যাপারে কিছুই জানিনি, আপনার সাথেও আমার কখনো কথা হয়নি, কিন্তু হঠাৎ করে এখন আপনি একদম গণমাধ্যমের আহ, শিরোনাম হয়ে গেলেন। কারণ হলো আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোনো একজন পরনারীর সাথে তার সম্পর্ক হচ্ছে। এই ধরনের অভিযোগটি আসলে কতটা সত্য? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আবু মোহাম্মদ আদনান তিনি আবার স্ট্যাটাসে তিনি সম্পূর্ণ বিষয়গুলো অস্বীকার করেছেন। তিনি বরং আপনাকে অনেক বিশ্বাস করেন
এবং বিশ্বাস নিয়ে যাতে আপনি কোনো ধরনের হেরফের না করেন এমন অনুরোধ, এবং তিনি কসম দিয়ে বলেছেন এমন কোনো অভিযোগের সত্যতা নেই, এগুলি সবই মিথ্যে। একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন। জি, আমি ক্লিয়ার বলবো, এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে। আমি জি। শুরুতে আমার হিতাকাঙ্ক্ষী বোনদের জন্য, বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে, যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও, আমি কেন গোপন করলাম না, বা করাটা আমার জন্য উচিত ছিল, আমি কি সবর করি না, ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগা আছে, যারা আবার বোন তাদের জন্য। আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দেন আমার আলোচনাটা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই মানে কোনো খারাপ কাজের প্রকাশ্যে প্রকাশ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না, কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত। তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এ আয়াতে কারিমে অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা এটা বলছেন যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে, তবে তা শেকায়েত এবং হারাম বা মানে হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। এটা মাজলুম ব্যক্তি যদি শেকায়েত করে, প্রকাশ্যে করে, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত হবে না। আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার এই আওতায় পড়বে না। তিনি এটা বলছেন, এটা তার ফতোয়া মুফতি শফি রহিমাহুল্লাহ। এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে। তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না। আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না। কেউ কেউ হয়তো আবেগ বলছেন, আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে, সেটাও আমার আবেগ ছিল না। আমি যা করি আমি বুঝে করেছি, আমি জানি। ইভেন বিশেষ করে আমার এখন দুইটা বেবি, আমার গোছানো সংসার, এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না। আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি। যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন, যে আমি সে সে আমার বলুন। পোশাক, আমাকে 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 এভাবে বলা হচ্ছে, বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য, বা মানুষের সিম্প্যাথি, বিশেষ করে আলেম সমাজের সিম্প্যাথি, সে তার দিকে ফোকাস করানোর জন্য, সিম্প্যাথি নেয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা, কারণ আমি তার পোশাক। আমি এটার অ্যান্সার দিব। তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তার সাথে বিয়ে হলো কেন, কিভাবে। কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা, বা তাদের আক্ষেপ বা ক্ষোভ, ক্ষোভ আমার উপরে এটা, যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী, তার প্রথম পক্ষ উপরে আমি আসছি, দ্যাটস ওয়াই আমিও এটাই ডিজার্ভ করি, ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে। তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে। আমাকে যখন তিনি বিয়ে করেন, আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি, এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ। তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয়, এবং এই জনাব আদনান সাহেবের আম, তিনি সবসময়ই বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন, তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা। ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি, হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে, আমার জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার, মানে এরকম দুইজন, আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা, ফিরোজ অথবা মনোয়ার, দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে। সে ওই মাদ্রাসা, ওই লোকটাও যদি এখন সত্য বলে, মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই। ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য। তো সে একটা প্রমাণ, আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি। এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য, বিয়ের জন্য পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে। সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা। তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা, বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে, তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে,
এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক, আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম, তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে, ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে। কোনো ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে করানোর জন্য? আমার মনে, এবং আমি এখানে আরেকটা বিষয় বলি, আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা, তার পরিবারে 1,000 টাকাও তাদের কাছে অনেক। আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে 1,000 টাকা অনেক কিছু। তখন আমার এই অভিভাবকটা আমাকে বলছে যে জানেন ম্যাডাম, তিনি একটা ঘটনাও আমাকে বলছে। ও ঘটনা বলার দরকার নেই, আপনারাও এসব ঘটনার হয়তো অনেক সাক্ষী, যে একজন নারী কি করছে, তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে, প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায়, টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায়। কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে। ম্যাডাম এটা আবার সে ফাঁদ না তো, আমাকে এরকম বলছে। আমি বলি আচ্ছা না থাক, এরকম না, বাদ দেন। তো সে এরকম করে আমাকে বিয়ে করায়। এবং 10 নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে, ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে। আদারওয়াইজ বিয়েটা এত তো সহজ না। কারণ অলরেডি আমার পাস্ট আছে। আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ। আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি ক্যাজুয়ালি যেহেতু নিব এটা না। একটু তুললেনি সাবিকুন নাহার, একটু জেনে নেই আপনার পাস্ট আছে আপনি বলেছেন। এই ফাঁকে যদি ভুলে না যাই, এর আগে একটু জিজ্ঞাসা করুন, আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন? আপনারও কি না, সংসার তার ছিল? কাছে তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি। আজ থেকে 8 থেকে 9 বছর আগের কথা এটা। যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয়, তখন আমার 14 মানে 15 এরকম কিছু, মানে বিয়ের 6 মাস পরে আমার 15 বছর হয় এরকম। এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে, যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড। এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা। আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয়। তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে, কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয়। আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা প্রায় 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিনের মধ্যে দিন প্র্যাকটিস করেছে, এখনো করছে। আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম, হাফেজ, মুফতি। আমার বোনেরা সবাই আলেমা, আমার মা আলেমা। শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে। এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে, যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পর্যন্ত জানে কিনা, এতটুকুও দেখে নাই। সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের বাড়ি আছে, যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম। তা আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন, এটা একটা প্রশ্ন আসে। আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি, তা আমার মাকে দেখতাম খুশি, আমার বড় বোন খুশি, তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে। আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না। আমার তখন বুঝ ছিল না, আমি শুধু দেখছি যে ওদের খুশি, তোমরা খুশি, মা খুশি, দেন ওকে, ওকে। কিন্তু আমি এটা কখনোই মন থেকে একসেপ্ট করতে পারিনি। এবং যেটা বলছিলাম যে যেহেতু স্পষ্ট তারা হই, পলিটিক্যাল। আরেকটু স্পষ্ট হই, বুঝছি আপনার মনে হয় বাল্য বিবাহ হয়েছে, তখন হয়তো আপনি ব্যক্তিগতভাবে এটা পছন্দ ছিল না। একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে স্ত্রী বলে দাবি করছেন এবং সেই ঘরে আহ, আপনার সন্তানও আছে, এইসব বিষয়ে দাবি করছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি কি আপনার স্বামী ছিলেন এবং তারাই জি, জি আমি বলছি তো, যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার, আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে। আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দি করে রাখার চেষ্টা করছে। কিন্তু আমার মনে একটাই কথা ছিল, আমার এজ যদি 60 বছরও হয় তবুও আমি এই বন্দিশালা থেকে বের হব। আমি আগাগোড়াই হচ্ছে ইলম পিপাসু মানুষ। আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি। হুম, এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক, কিতাব থাকলেই যথেষ্ট। তো আমি হুম, ডাক্তারকে এটা বলতাম, ওরা যদি রাজি হয়, আমাকে অনেক হুমকি দেওয়া হইতো, দিয়ে ওখানে রাখা হয়েছে। একটা লং টাইম আমার জীবনের ওখানে কেটে গিয়েছে। তো হুম, ওইভাবে তারা আমাকে সাফার করছে, এটা সত্য, তারা আমাকে সাফার করেছে। কারণ আমি যেহেতু ওখানে থাকতে চাইতাম না, কখনোই না। কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো, যে তারা হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম। তো আমার আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি। আমি সবসময় এটা চাইতাম
তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে। তো একটা মেয়ে পায়, আমার সাথে ডিভোর্সের 6 মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে। দেন তারা এগ্রি করে যে ওকে দেন, তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত, যে বেবিগুলো লিখে দিয়ে দিতে হবে, কোনোদিন দাবি করা যাবে না। আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই, আল্লাহ যা তাকদিরে রাখছে হবে। আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা জরুরি, যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন, কাবিন বা দেনমোহর যেটা বোঝাচ্ছে সে, এখানে হুম আমার দেনমোহর ছিল কত জানেন? 50,000 টাকা। 50,000 টাকা দেনমোহর, এবং সে 50,000 টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না, 50,000 টাকা সে মাসে মাসে আমাকে 3,000 টাকা করে দিয়েছে। চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি কাবিনের জন্য আমার ডিভোর্স? চিন্তা করা যায়? এটা চিন্তা করা যায়? ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র 1 লাখ টাকার দেনমোহরে, আমার কাছে দেনমোহর কখনোই 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 আপনি কি আমার ওই কাছ থেকে ঘরে টাকা থাকাকালীন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল, নাকি ওই ঘর না। থেকে বেরিয়ে আসেন? আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17-র দিকে, আমার এক্স্যাক্টলি মনেও নেই। আমি এগুলো কল্পনাতেও রাখি না, আমার চিন্তাতেও নাই, কিছুতেই নেই। আমার আজকে মনে করতে হচ্ছে, পরিস্থিতির হুম শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে। তো ওই সেই ওই তখন আমার ডিভোর্স হয়েছে, আমার বিয়ে হয়েছে 21 সালে। আদনান হুম সাহেবের সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে, আমি তাকে চিনিও না, সেও আমাকে চিনে না। এটা তোহমত, এটা তার উপরেও হুম আমার উপরেও একটা তোহমত। এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। হুম। তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয়, যেটা দেনমোহরের বিষয়, এটা তো তার মানে ওই এটা ছাড়াও সন্তানগুলো আপনাদের আপনার একটা ছেলে একটা মেয়ে? কি ওখানে বেবিগুলো তারা লিখে নিয়ে নিছে আমার কাছ থেকে। আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই, কারণ এটাই তাদের দাবি ছিল, যেন আমি কোনোদিনও তার মানে দাবিও না করি। আনুষ্ঠানিক ভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের জি, ঘরে? জি, পারিবারিক ভাবেই, যেভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে পারিবারিক ভাবে সেভাবে ডিভোর্স হয়েছে। সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে, সে তার লাইফে সেটেল, এখনো সেটেল। তাদের আরো বেবি টেবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে, তারা আমার এগুলো জানারও দরকার নেই, আমি জানিও না, আমার প্রয়োজনও নাই। আমি হ্যাপি, আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী, এবং ইভেন এখনো আমি অনেক সুখী। হুম। তারপর কিন্তু এখন হঠাৎ করে মানে কেন আপনি তার স্ত্রী বলে দাবি করছে বারবার, আগের স্বামী? আমি এটা এখন আমি দাবি যেহেতু করেনি আপনার সম্পর্কে আসছি পরবর্তী, হ্যাঁ। জনাব। হুম। হ্যাঁ জনাব, এটা তিনি এখন দাবি করেনি। এটা হচ্ছে সে তার ক্ষোভ থেকে, তার ভেতর একটা ক্ষোভ ছিল, আমি যে তার এবং কাছে এই ছিলাম একই না। দাবি আপনার মনে আছে 2021 সালে যখন আমরা আদনানকে নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু এই হ্যাঁ, হ্যাঁ, ভদ্রলোক, মনে আছে? জি, হ্যাঁ, জি, তখন এর আজকে ভদ্রলোক 4 বছর তিনি আগে। তখন এটা 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 হুম। এটা তখন তিনি বলেছিলেন, এই ভিডিওটা তখনের, এটা এখন সে না, বলে এখন না। এখন আবার নতুন করে করেছে, এখন আবার নতুন করে মনে এখন করেছে। এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আবার আচ্ছা আচ্ছা আবার আচ্ছা, ভাইরাল তাহলে এটা করছে। নতুন না, এটা যে পুরাতনটাই আবার নতুন করে ছাড়ছে। ও আচ্ছা আচ্ছা, আগের বুঝতে ভিডিওটাই পেরেছি। তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল। এটা নিয়ে তো হুম হুম আমার কোনো মাথা ব্যথা নেই, আমি হক, আমি সত্য। আমাকে নিয়ে যারা হাজার মানুষ মিথ্যা বলুক, আমার কিচ্ছু যায় আসে না, কারণ হুম। আমি জানি আমি সত্য। আমার সাথে আল্লাহ আছে। 1 কোটি মানুষ, লাখো কোটি মানুষ, পুরো পৃথিবী এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল ইমানের অধিকারী না, আলহামদুলিল্লাহ। আমার সাথে হুম। আমি সত্য, এটা আমি জানি, এবং সেজন্য আমি সন্তুষ্ট। আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না, তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর। তাদের সাথে আল্লাহ নেই, তারা পারবে না। তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলায় জিততে পারবে না, কোশ্চিন কালেও না। তো যাই হোক, এই জন্য আমি সন্তুষ্ট, আমি হ্যাপি, আমার ভেতরে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নাই। ইভেন আমি আপনাদের গালি এত, এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য, কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না। আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি। আমি কি জানি না যে আমি যদি কিছু বলি, তার তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সাড়া পড়বে, তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে, যেগুলোর সাথে আমার কোনো তাল্লুক নাই, যা ওগুলো আপনি আল্লাহর দেওয়া বলেছেন, থেকে তার ঘরে যার কাছে তার আছে। 1,000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয়। এরপর থেকে, এরপর তার পরিবর্তন কি হয়েছে, এবং সে এখন 1,000 টাকার বেশি পরিমাণের টাকা তার কাছে কি আছে বর্তমানে? মানে তার পরিবর্তন কি হয়েছে? মানে ওটা কেন তো আর এরকম বলার হলো? অপেক্ষা রাখে না। তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো, সবাই ভালো আছে, সবাইকেই সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে। যেটা বলছিলাম, যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো, তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেনও না, এটা যদি হুম। আমার কাছে ম্যাটার করতো। ওকে। হুম। তো যাই হোক,
তারপর যেটা বলি, আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম, বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি, আমাকে এমন ভাবে বিয়ে ওকে, ফাইন। তারা করছে, তারা এটা তারা নিয়ে তো অনেক প্রশ্ন আসলে ছিল যে প্রথম আপনি আপনি যখন বিয়ে করেছেন তখন কি তার আগের স্ত্রীর কাছ থেকে আপনি আপনাকে বিয়ে করার অনুমতি নিয়েছে কিনা, ওইটা এরপর ওইটা আপনার কাজী কাছ সাহেব থেকে নিজেও বলবে, কাজী সাহেব নিজেও বলতে পারবে যে তার সাথে সে নিজে কথা বলছে। বিয়েগুলো তো এত সহজ না, এগুলো আইনি প্রসেস আছে। তারা আমাকে যে বিয়েটা আমরা করছি, এবং সে পূর্বে তার বিবাহিত, এই বিষয়গুলো অবশ্যই ইনভেস্টিগেট করে অনেকেই তারপরে দেন শত শত প্রশ্ন করছে আপনার কমেন্টের মধ্যে, আমি কি কিছু প্রশ্ন নিতে পারি সেখান থেকে আপনার জন্য মাঝে মধ্যে? যদি প্রাসঙ্গিক হয়, যদি প্রাসঙ্গিক আচ্ছা, যদি হয়। প্রাসঙ্গিক হয় আপনাকে প্রশ্নগুলো করতে পারেন। একজন করেছে এই বিষয়টা যেহেতু নিয়ে আপনি কথা বলছেন, আমি এই বিষয় সংক্রান্ত একটা দুইটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্স থেকে। আপনি আরো লম্বা ইতিহাস বলবেন, সেদিকে যাচ্ছি। কিন্তু এই বিষয় বলছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তওয়ামাদ, তখন কি আপনি জানতেন কিনা যে তওয়াদনান বিবাহিত? এরপরও কেন তাকে বিবাহ করলেন? এই যে সে তার ওয়াইফের পক্ষ থেকে, তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে উম, যে একটা তাদের অবদান, মানে সে কি করবে, তার হাজবেন্ডকে বিয়ে করাবে। তা আমি, হ্যাঁ, এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন, যেহেতু আমার জীবনটা এরকম এবং আগের আমি স্ত্রী তাকে একটা বিয়ে মাদ্রাসা, করাবে এটা আপনি জানলেন কিভাবে? আমার সাথে কথা বলতেছে। কে, তার আগের স্ত্রী? জি, কি বললাম তো, সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে, এভাবে সে এমন, সে তেমন, এভাবে সে বলতেছে। বাহ, চমৎকার! তো তা মানে এটা আগের আমারও স্ত্রী প্রশ্ন। আপনাকে তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করেছে আগের হ্যাঁ, স্ত্রী? ও, হ্যাঁ। বাহ। এখন আমার অনেক। প্রশ্ন হচ্ছে, সে তো হুম। তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে হয়তো ডিলিংসই হচ্ছে অর্থনৈতিক বিষয়, বা তার আদনান উপরও সাহেব যে আমার আসলেই মনে হয় যে সৌভাগ্যবান। তাকেও হুম, হুম। এত পরিমাণে প্রেশার দেওয়া হয়েছে যে আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ওই সময়টা ওইভাবে ডিল করতে। তাকে এমন ভাবে আমার জায়গায় যে কোনো মেয়ে, জানেন, আমি নিজেও তাকে শতবার বলছি যে ওকে ঠিক আছে বিয়ে করো, ওকে ঠিক আছে বিয়ে করো, আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো, কেন আমি কেন ইনভলভ হইতে পার, এটা তো আমার দ্বারা পসিবল না, তুমি যাও করে ফেলো কখনো, কারোর সাথে চলো, আমাকে কেন ইনভলভ, আমি অনেক হাতে পায়ে ধরছি, কিন্তু মানে আমি হুম, আমি কখনো পদক্ষেপ নিয়েছি, আমি তারপর পারিনি। তুমি করো, আমাকে কেন ইনভলভ করে, কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই, কারণ আমাকে আপনারা, মানে সাধারণরা এমন ভাবে চিনে। এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয়, এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে, সে কেউই তাকে সাপোর্ট করবে না। আচ্ছা, আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি, গ্রাজুয়ালি, হুম, আমি হুম, হুম। একেবারে জি, সব জি, গ্রাজুয়ালি। তা এখন সে যেহেতু প্রথম, তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি কেন বিয়ে বসলাম, তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে ডিলি যেভাবে খাওয়া পড়া দিয়ে আমি আমার মতো চলি, সে তাদের অবস্থানে তারাও তেমন, এমন অসংখ্য মেয়ে আছে বাংলাদেশে, অসংখ্য মেয়ে আছে, আমি তাদের মধ্যে না। আলহামদুলিল্লাহ, আমি, এটাই তো আমার রুচি, আমি তাদের মধ্যে না। সে তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিয়ে করেছি, কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো 14টা বিয়ে করো। আমি তো, সে তাকে ছেড়ে দিয়েছি কিভাবে জানেন, সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না, সে তার জন্য একটা ভাত রান্না করতো না। এখন হয়তো সব উল্টে যাবে, সব উল্টে যাবে, 2 বছর থেকে উল্টে গেছে, মানে আমি যখন বিয়ে করি তখনের সিচুয়েশন, সে তার থেকে এভাবে, মানে মুক্তি পেতে চাইছে, মুক্তি পেতে চাইছে। তো আমি তো বরং, কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি, আমি তার জন্য আচ্ছা, সাজাই। আগের বউ আমার আপনাকে কেন বউ, বিয়ে করতে, আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ, এর কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক? না, এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কিনা, কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না, একটা মানুষ হুম। একটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে, এটা কিভাবে পসিবল। দেখেন তাহলে পরে ম্যাডাম, আর কি এরকমও কিন্তু জানতে কারণ পেরেছেন থাকে। কি কারণে? তো এখন এটা তারা জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন। কি তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে 3-4টা বিয়ে করা জায়েজ আছে, তার জরুরত ওকে করছে, বিষয়টা দিয়ে আচ্ছা। তো তারা এখন মহান সাজে। হুম, হুম। কিন্তু বুঝতে বিষয়টা পেরেছি। আসলে এত মহানের না। আমি গ্রাজুয়ালি আসতেছি, আমি ক্লিয়ার করব, প্রতিটা বিষয় ক্লিয়ার করব, আমি জি। ক্লিয়ার করার জন্যই আসছি। তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি, আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট, আমার ঘরের একটা কাপ, একটা চামচ, এক এক- প্রতিটা জিনিস, একটা সুতা, আমি সবকিছু তার নামে করেছি, তার নামে করেছি, তার জন্য গুছিয়েছি, আমি তার জন্য সাজি, আমি তার জন্য সাজাই, আমি তার জন্য গোছাই, আমার এটা পুরো সংসার। আর সে আমার, আমি তাকে ছেড়ে দেই নাই। ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ,
আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে। আমার 1 বছরে 2টা বেবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে, অনেক ভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক, মানে এই প্রবলেম গুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয়, যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই, কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে। তো হুম, ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা, ফুরসত, সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই, আজও হয়নি। তো আমার প্রচন্ড রকম নেক পেন ছিল। চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি, আমাকে মনে হয় ছেড়েছিল আর তৃতীয় দিনের দিন, মানে 2 দিন পরে। তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি, সেদিন আম, আমি দাঁড়াতে পারি না। আমি, এটা স্বাভাবিক, আপনারা জানেন, যেহেতু এটা সি সেকশনে বেবিটা হয়েছে, আমি খুব আস্তে আস্তে হাঁটি। কিন্তু আমি সেদিনও, এই দিন, এদিন আমি তার জন্য, আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি। আমি আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন, সে আমাকে বলে কি, যান মশারি টানাও, মানে আমি উঠতে পারি না বেড থেকে। পরে বলে কি, ও সরি, মানে এত, মানে এটা কেন বললাম, মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট, মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ডেন্ট। আমি যে আজকে বেডে পড়ে আছি, আমার অপারেশন হয়েছে মাত্র, সে তার এটাও ভুলে গেছে। সে আমার সাথে হসপিটালে বেডে আছে, মানে সে বলতেছে মশা কামড়ায়, যান মশাইটা। সে আমাকে কিন্তু অথচ 1 গ্লাস পানি খাওয়ায়নি। তখন আমি প্রচন্ড নেক পেনে 15 দিন সাফার করছি। এখানে আমার অনেক বোনেরা আছে, এগুলো জানেন, আমার ডক্টর হুম, বোনেরা জানেন যে আমি কি পরিমাণে সাপোর্ট করছি। তো আমি তো তাকে ছেড়ে দেইনি। আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি, যে আমি তো তাকে আমার জান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি। আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা, আমাকে টাকা পয়সা দাও, আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি, তুমি আরেকটা বিয়ে করো, সে তোমার সব সামলাবে। আমি তো তাকে ছেড়ে দেই নাই, আমি তাকে ছেড়ে দেই নাই। আমার জীবনে কিচ্ছু, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই, আমার দুনিয়াই ছিল সে, আমার গোটা দুনিয়াই সে, আমার গোটা দুনিয়াই সে, আমার পৃথিবীই সে, আমার জীবনই ছিল সে। অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না। আমি সম্পূর্ণ, একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না। আমার গোটা দুনিয়া সে, আমি তার জন্য সাজাইছি সব, আমি তাকে নিয়ে গড়েছি সব। আমি তাকে তার মোহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি 2টা বেবি দুনিয়াতে আনতে পারছি, আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি, আমি মোহাব্বত থেকে আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন, আমি প্রেগনেন্ট যখন, আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি। কিন্তু ও, ওর, আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর প্রথম বোনকে, ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই, মানে সে ছেড়েই দিছে সব, সে করে না, এক কথায় সে করে না, করতো না তখন। আমি তাকে সে, আমি তাকে কোনো অভাব, কোনো কষ্ট, কোনো কিছু, এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এই, এটা হলো আমার একটা অ্যান্সার, যে সে, আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, এটা তো আমি একটু আগেও বললাম যে আমি মেনে নিছি, এটা তো আমি মেনে নিছি। আমি বারবার বলছি তুমি করো, আমাকে কেন ইনভলভ করো, আমার দ্বারা তো এটা পসিবল না। সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে, ওভাবে জানছে, সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে, তোমাকে আমি, তুমি আমার আমার পুরো দুনিয়া। আমি কেমনে পারি, আমি কিভাবে পারবো, আমি কেন ডিল করব, তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো, আমি কেমনে পারবো। অনেক বলছি, কিন্তু সে আমাকে পেইন, 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 পেইন দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসে, যেদিন তার তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে। তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার ওই, তার প্রথম পক্ষে, তাকে ভালো লাগে না, একদম সারাসারি এই কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার ভালো লাগে না। যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি একটা, আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর, আমি সেটা রংপুরে করি। তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হয়েছিল। তো ওই, এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস, মা না, ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয়।
আমার খারাপ লাগছে, আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না, তারা যেটা চায় এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, রুমটা ওকে, এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয়। তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো কর্কশ ভাষায় না, তাকে প্রেশার ক্রিয়েট করে না, কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে মারাত্মক বদমেজাজি সে। আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমি বাসায় যাব, আমার না এখানে ভালো লাগে না, আমি মেবি এখানে মানে এভাবে থাকতে পারবো না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই, সে যে আমাকে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে মানে আপনাকে পরিচয় মারার দিচ্ছে পর? ডক্টর। হ্যাঁ, ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন, এটা কি ধরনের কথা? তো আমি তারপরেও তার উপরে উচ্চবাচ্য করার আমার শক্তি নাই, আমার সাহস নাই। তো এখন ডক্টর থেকে বের হয়েছে, আমি একটু মনটা খারাপ, কথা বলতেছি না আর কি, চুপ করে আছি। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চলো বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই। এতটুকু বলছি, পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমি, আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1000 টাকার একটা নোট ছিল, কোনো ভাঙতি টাকাও ছিল না। আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তো মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নিই তাহলে আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি। রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে, আ- আ- বস, বাইকে বস। আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি নাই, বেয়াদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়ে আমি আমি শুধু বলতে না আমাকে তো বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও, মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আর আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই। সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচড়ে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপরে উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ের জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক ছিল না? আমি সেদিন তার পোশাক ছিলাম না? হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না, এটা সেদিন মনে ছিল না? পোশাকের সাথে এই আচরণ করে, এটার নাম পোশাক। সে আমাকে এভাবে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি আমি হেঁটে যাচ্ছি, ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে, আমি যাব, আমি আমি নিজে হাঁটতেছি, আমাকে ছাড়ো, আমি আস্তে আস্তে উঠবো, আমাকে ছাড়ো। ও আমাকে হেঁচড়ে 3তলা উঠায়, চিন্তা করতে পারেন। তারপর ও আমাকে ওর বাসায়, একদম ফাঁকা বাসায় নিয়ে ও বটি নেয়, বটি দিয়ে ও আমাকে আজকে জবাই করে ফেলবে। আমি তো, ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে, এটা ও জানে, আমি জানি না। আমি তো আমি তো ফেস করতেছি। আমি তখন তার পায়ে পড়ে যাই, জান সরি, জান সরি, ওকে, ওকে, আমি শুধু আমি আমি হাসতেই থাকবো, আমার কোনো খারাপ লাগা নাই, ওকে সরি। তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে, যেভাবে ইচ্ছা মারে, ফেলে রাখে, আরেক রুমে গিয়ে বসে থাকে। আমি তো ভয়ে কাঁপতেছি, মানে আমার রাতটা কোনো রকম পার হইলেই সারে, এভাবে আমার রাত পার হয়।
তারপর ওই যে আমি নিজে গিয়ে তাকে সরি বলি, আমি উল্টা তাকে পানি খাওয়াই এভাবে, তারপরে আমি তাকে হাত করি, এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এই গেল একটা প্রথম ঘটনা। 2 নম্বর ঘটনা, তারপরে পরবর্তীতে আমি একেবারে পুরো রংপুরে সেটেল হই আসাদ নামে একটা লোকের বাসায়। বাসাটা তখন মাত্র নতুন করেছে। আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে। তার ওই বাসায় কেউ থাকে না, ফ্লোরের পানিও এখনো শুকায় নাই। দোতলা একটা বাসা, যেহেতু আশপাশে ফাঁকা ফাঁকা জায়গা, গ্রাম, ঝিঝি পোকার শব্দ। এরপরে তখন আমার বাসায় আইপিএসও ছিল না, বারবার ঘন ঘন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায়, তখন আমাকে সে বাসা থেকে বের হয়েছে সকালে এবং বলে গেছে যে আমার আসতে সন্ধ্যা হবে। আমি বলছি ওকে, সন্ধ্যা হবে, আসবে সে। কিন্তু সে সন্ধ্যায় আসে না। কয়টা বাজবে, আনুমানিক 7টা। 7টায় আসে না, 8টায় আসে না, 9টায়ও আসে না, 10টায়ও আসে না, 11টা বেজে যায়। এর মাঝে 2-3 বার কারেন্ট চলে গেছে। আমার একটু কেমন যেন অস্বস্তি লাগতে থাকে, ভয় লাগতে থাকে, মনটাও খারাপ লাগে। স্বাভাবিক, নারী সুলভ যে বিষয়, খারাপ লাগতে থাকে। 11টা বাজে যখন সে এসে ডোর নক করে, নক করলে আমি তারপর খুলি। খুলে শুধু আমি এতটুকু বলছি, এত লেট করছো, 11টা বেজে গেছে, তুমি জানো না আমি ভয় পাই। এতটুকু বলে আমি শুধু বেডের উপরে গিয়ে বসছি। আমার আশা ছিল সে আমাকে একটু কনভিন্স করবে বা এক্সপ্লেইন করবে আমার এই জন্য লেট হয়েছে, বা একটু কনভিন্স করবে। আমি তো এমন মেয়ে না যে আমাকে খুব বলতে হবে, কারণ আমি তো ক্ষমায় বিশ্বাসী। আমার কাছে অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করুক, একটু বলুক, কনভিন্স করুক। আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি। সে আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, এটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে 2 পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম, সেই জখম, আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, সে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষের, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মানে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে বের হয়েছে বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি, আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাইরানো শুরু করছে। আমি কাকে ফোন ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি। বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে আম্মা আপনি এখন আসেন। তারা কেউ আসে নাই, সে আসছে সকালে। আমিও বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলবে, আসে নাই তখন। তারা আমাকে মেনে নেয় না এরকম না, বরং তারা তো আস্তে, আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে। আমি তো আর এমনিতেই একটা তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসেন। আসে নাই, কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে, সে রাতটা কাটাতে পারতো। সে ওই দরজা বডি দিয়ে ভাঙে, সে ঢুকে, চিন্তা করতে পারেন আমার কেমন লাগে তখন। আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই। আমি তার পায়ে পড়ে গেছি যে আম সরি, আর জীবনে বলবো না, আর জীবনে বলবো না। এগুলো আমার অপরাধ, কারণ আমি এর পরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম। কারণ আমি তো মেয়ে মানুষ, আমার মুখে চলে যান লেট করছো, এটা করলা, আমি খারাপ লাগতেছে এরকম। আমি তখন পায়ে পড়া শুরু করলাম, আমি আর জীবনেও বলবো না। ওকে এক্সপ্লেন করতে বলেন, ওকে কসম করতে বলেন ও আমাকে ওই দিন মারছিল কেন, এই একটা কথার উপরে। ওই দিন আরাফার দিন ছিল, সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জঘন্যের উপরে আবার মারা শুরু করছে। আমি বলি আমাকে মাফ করো, আমাকে ছাড়ো। আমি দাঁড়াতে পারিনি, আমি সারাদিন শুয়েছিলাম বেডে। আমি 2 দিন আমি হাঁটতে পারি নাই সোজা হয়ে। আরাফার দিন ছিল, পরে সে আমাকে কথা দিছে আরাফার দিনের কসম আমি আর জীবনেও মারবো না, ইত্যাদি ইত্যাদি। এটা গেল দ্বিতীয় কথা। তৃতীয় কথা, আমি এর মধ্যে ঢাকায় সেটেল, ঢাকায় চলে আসছি। আমি জাস্ট তার পোশাকের বর্ণনাটা আগে দিয়ে আমি গ্রাজুয়ালি ধাপে ধাপে সব বিষয়গুলো আমি আপনাদের বলবো। ঢাকায় ততদিন আমি সেটেল। সে একদিন আমার সাথে বাদ ফজর কথা বলতেছে, সে প্রতিষ্ঠান করবে, প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে।
সেটা মানে প্রথম প্রথম সে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান করবে। তো এ ব্যাপারে সে একটা আলোচনা করতেছে আমার সাথে। আমি তখন বললাম, জানি এটা আমাদের সাথে যায় না। আমি এটা না, নারী পুরুষ আলাদা। সব সময় তার সাথে আমার সমস্যা ছিল এটা, নারী পুরুষ আলাদা করো। ছেলে মেয়ে একসাথে বলে, ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে। এই যে বর্তমানে তার জিন্নুরে যে সেন্টার আছে মানে রংপুরে, এটার ব্যাপারে কথা বলতেছিল। আমি বললাম না, যতই হোক মেয়েদেরটা আলাদা করো, ছেলেদেরটা আলাদা করো। অন্যথায় এরা যখন একসাথে পড়বে দেখা যাবে ম্যাডামরা তো বড় ম্যাচিউর, বাচ্চারা তো ছোট। যে টিচাররা থাকবে তারা ম্যাচিউর, অফিস মেনটেন করবে তারা ম্যাচিউর। এখানে ছেলে মেয়ে এইভাবে আমি কোনোদিনও, এটা আমাদের সাথে যায় না। তুমি বিতর্কিত হবা, বিশ্বাস করো, এটা করো না। এই কথা এতটুকু বলছি, এতটুকু বলছি। আমার তো তার উপর দিয়ে কথা বলার সাহস শক্তিই নাই। সে এত বড় মানুষ এবং তার এত বদমেজাজি, আমার ভয়। আমি আমি অনেক কিছু জানি, আমি তাকে বোঝাইতে পারি, কিন্তু আমার ভয়। আমি তো কথা বলার শক্তিও পাই না তার সামনে। আমি এভাবে তাকে ঠান্ডা মাথায় সুন্দর করে বলতেছি, সে আমাকে চট দেওয়া শুরু করলো। আমি আমি একটু বললাম যে, কেন, ছেলে মেয়ে একসাথে থাকলে তোমার ভালো লাগে? তোমার ভালো লাগবে? এরকম বলছি, সে আমাকে চট দেওয়া শুরু করলো। চট তো আর যেই যেই চোর না। আমার দুইটা গালে সে এক একটা গালে একটা করে 10টা করে চট দিতে দিতে দুই পাশে গালে এত এত চট দিল, এই লেভেলে চট দিল, এত মারলো, এত মারলো। আমার গালের ভেতরের অংশগুলো দুই পাশ থেকে কেটে কেটে গেছে। সে বলতেও পারবে না, কারণ সে ফিরেও তাকায় নাই। আমি জানি আমার বোনদের সংসার, আমি দেখছি হাজবেন্ডরা কখনো যদি একটা চড়ও দিছে বা একটা গায়ে হাত তুলছে, ওটার জন্য সারা জীবন অনুতপ্ত থাকছে। কিংবা পরবর্তীতে তারা এত অনুতপ্ত হয়েছে বা বুকে জড়ায় নিছে বা বলছে বা দেখতে চাইছে কি কতটুকু আঘাত পাইছে, একটু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে, এতটুকু করছে, এতটুকু অ্যাটলিস্ট করছে। সে আমাকে এমন ভাবে মানলো, আমার ভেতরের দুইটা পাশের গাল কেটে গেছে। আমি খেতে পারি নাই ওই দিন, যে আমি সারাদিন, সে জানেও না, জিজ্ঞাসাও করে নাই। উল্টো মেরে টেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো, মানে দোষটা আমার। তারপরে আরেকদিন সে তার আহ, তার একই পোশাক আজকে পরে, কালকে আবার ওইটাই পরবে না। আবার কালকে আবার ওইটা পরবে না, তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে। এরকম, মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না। আমি সব সময় তাকে বলতাম, জান, যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা। ফেলেও না, কিন্তু কখনো কখনো আমি যদি দেই, যে এটা আমার কাছে চায় পোশাকের, মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয়, ক্ষেপে যায়। এগুলো আমার বিয়ের প্রথম 2 বছরের ঘটনা বলতেছি। তার তার মধ্যে এটা হচ্ছে, আমি, সে ওয়াশরুমে যায়, আমি তার আন্ডারওয়্যার, টাওয়েল এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি, কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম, কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি। এটা হলো আমার দায়িত্ব। তারপরে আমি ওই একটা আন্ডারওয়্যার দিয়েছি, ওইটা সে পরলো। পড়তে গিয়ে ওইটা তার পছন্দ হয় না, ছুঁড়ে মারছে। ওইটা ছুঁড়ে মারছে, আমি দাঁড়িয়ে আছি সামনে, সে আমাকে একটা ধাক্কা দিছে। আমি রুমের সোজা রুম ওয়াশরুমের থেকে একদম মেইন রোডের সামনে গিয়ে পড়ছি। এমন ভাবে একটা ধাক্কা দিচ্ছে, আমার এত কষ্ট লাগছে। আমি গিয়ে, এটা ঘটেছিল আমার আলিদ খানের মাদ্রাসায়, আমার আলিদ খান আগে যেখানে ছিল ওখানে। আমি তারপরে গিয়ে অফিস রুমে বসে রইলাম, যে আমি আর আর পারবো না। না, ও প্রতি কথা অনর্থক, কোনো কারণ ছাড়া আমার সাথে এরকম ঘেউ ঘেউ করে, এত মিসবিহেভ করে, আমি আর নিবো না, আমি আর পারবো না। তারপর সে আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল, একটু পরেই শিডিউল ছিল, সে নিজে আসছে, গিয়ে গাড়িতে বসে আছে, কারে বসে আছে, সে আরেকজনকে পাঠায় যে আমাকে যেতে বলে। আমি বলি না, আমি যাব না, আমি আর নিব না, আমি এগুলো পেন আর নিব না। সে তারপরে নিজে আসছে অনেকক্ষণ পরে। আমি বলছিলাম কোনোভাবেই যাব না, তারপরে আবার আসছে নিজে, যেতে হবে। তারপর ঠিক আছে, ওকে, সে আসছে মাত্রই আমি বলে গেছি, আমি গেলাম। আমার ভেতরে মানে সে বললেই ওকে, যে আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, সরি, ভুল হয়ে গেছে। এদিন সে আমাকে এতটুকু বলছে, এদিন সে আমাকে এতটুকু বলছে। আমি আবার রেডি হয়ে তার সাথে গেলাম। তারপরে সে আরেকদিন, সে সে বাইকে করে, আমি তার সাথে আমাদের গাজীপুর মাদ্রাসা আছে ওখানে যাচ্ছি। আমি কেন রোড চিনি না, সেজন্য আমাকে আবার বাইক থেকে নামাই দিছে। চিৎকার চেঁচামেচি শুরু করছে। আমি বললাম, দেখো আমি কিভাবে চিনবো? আবার বেয়াদবি করে। আশ্চর্য, এটা কি ধরনের, ও না, মুখে মুখে তর্ক করে। সে চিল্লাইতেছে, এই শহরের মেয়ে, এটা নাকি তার এরিয়া, সে রাস্তা চিনে না। রাস্তা না চিনলেও দোষ, রাস্তা আমি কোত্থেকে চিনবো? আমি কি রাস্তায় রাস্তায় থাকছি? রাস্তা আমার দেশ, আমার গ্রাম, আমার বাবার বাড়ি, আমি চিনবো না কেন? আমি কিভাবে চিনবো? জান, আমি তো চিনি না। আমি কি কখনো এইভাবে একা একা আসছি? আমি কি রাস্তায় রাস্তায় গিয়েছি? সে জি আমাকে সাবিক, যখন আমি বললো যে মানে আমি তাও একটু চিনি না, শর্ট করবার জন্য অনেক 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 কিছু বিষয় আছে আপনার সাথে আলাপ সে করবো। সে শর্ট করবার আমাকে জন্য মানে আপনি আমাকে নির্যাতিত হয়েছেন, এগুলি কি পারিবারিক নির্যাতন বলা যায় কিনা আপনার চোখে? আপনি তো ধর্ম পালন করেন, স্বামীর শাসন বলা যায় কিনা? এই শুধুমাত্র শাসনের মধ্যে
আহ, বিষয়গুলিকে রাখা পশ্চিমকালেও আর না, একটা পশ্চিমকালেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রুয়াইদা ইয়ানজাশা সাওকাকা বিল কাওয়ারির, এমনি এমনি বলে নাই। আনজাশা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে কে আল্লাহ নির্যাতন রাসূল করা সম্বোধন জায়েজ করে না বলছে, আমাদের এমনি এমনি আলেম বলে নাই সমাজে? সাওকাকা বিল কাওয়ারির, যে তোমার উপরে তুমি কাজ বহন করে যাচ্ছ, তুমি ধীরে ধীরে যাও। একটা একটা নারীদেরকে কাজের সাথে তুলনা করা হয়েছে। ইসলাম কখনোই এটা বলে না, এটা কোনো স্ত্রীকে কখনোই শাসন হারিয়া করার এটা নিয়ম আছে বা এই জাতীয় কিছু শুনেছি, এরকম কোনো কিছু না। আছে কিনা? প- শাসন, না এটা সেই শাসনটা এটা সেই থাপ্পড় ক্রাইটেরিয়ার দিয়ে মধ্যে পড়ে। গাল কেটে ফেলা কিনা, এটাকে শাসন বলে কিনা জানি না। এ নিয়ে বিতর্ক আছে। এটা যাই হোক, আমি আমি ওইসব নিয়ে কথা বলতে চাই না, না, তবে আচ্ছা, আপনি আমি প্রশ্ন করি, অনেকবার কথা বলেছেন। আমি যে তাকে বললাম আমি রাস্তা চিনবো কেমনে, এটা কি আমার তর্ক? সে যখন আমাকে 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 উপর আমার উপর মানে রুষ্ট হয়ে চিল্লানো শুরু করলো, আমি বললাম আশ্চর্য, আমি রাস্তা চিনবো কেমনে? আমি কি রাস্তায় থাকছি? আমি কি একা একা গেছি কখনো? তখন সে বললো কি, আবার মুখে মুখে তর্ক করে। আমি বললাম জান এটা কি এটা তর্ক? বলে আবার বেয়াদবি করে। এইভাবে মানে সে এগুলো তার কাছে বেয়াদবি, এগুলো তার নাম তর্ক। এইভাবে সে আমাকে নমিনেট করতো। ভয়েও একটা পরবর্তীতে এই যে এগুলো আমার একটা শিক্ষা থাকতো, এরপরে আরো সতর্ক থাকতে হবে, আরো সতর্ক থাকতে হবে। পেছনের রিজন কি, যে অনেক দুইটা পয়েন্ট আছে আমি কেন এগুলো সাফার করছি। তারপরে রাইট। আবার এখানে আরেকটা বিষয় রয়েছে, মানে তার কাছে তো একটা যৌক্তিক কারণ থাকতেই পারে আপনাকে এই ধরনের নির্যাতন, বলুন আপনার ভাষা, যদি তাই করে থাকে, এর পেছনে কি আসলে যৌক্তিক কোনো কারণ ছিল বলে মনে করেন না, যে আপনার কাছে যৌক্তিক কারণ একটা এটাই, সে তার হচ্ছে তার তার মানসিক সমস্যা, সে নিজে বলে, সে নিজে বলে মানসিক বলছে সমস্যা? আচ্ছা। সে প্রচন্ড সেই রকম মানসিক সমস্যার জন্য, বদমেজাজি। তার যৌক্তিক মানসিক কারণ সমস্যা আপনি কি কোনো কথা মানে? বলার আগেই আপনি তার কাছে বেয়াদব, এটা সে বলছে। এটা মানসিক সমস্যার কথা সে নিজে বলছে, বলে আমার ছোটবেলাটা অনেক কঠিন ছিল তো, অনেক খারাপ ছিল তো, আসলে এজন্য হয়তো বা আমার কাছে অনেক কিছু অস্বাভাবিক লাগে, যেটা আমি নিতে পারি না। এরকম কখনো কখনো সে বলছে। বলছে কখনো আপনার কাছে? সে এই এইভাবে, জন্য কি আচ্ছা সে, এভাবে আমি আপনাদেরকে অনেকগুলো, প্রায় 8টা 9টা 10টা এরকম আমি মনে করে করে প্রতিটা বর্ণনা দিয়ে যেতে পারবো আপনাদের, মানে আসলে মানে 2 ঘন্টা হয়ে যাবে শুধু আমি কতবার আপনার গায়ে, আপনার উপরে আপনারা নির্যাতন বলছেন কতবার করেছে, মানে এরকম আমি যদি ইভেন্টটাকে আনলিমিটেড। বলি। এটার কোনো সংখ্যা নেই। আপনি বুঝতেছেন না যে কথা বললেই সমস্যা হইতেছে? ওই দিনও সে আমাকে রাস্তায় নামায় দিয়ে চলে যায়, ওই দিনও আচ্ছা। সে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়, তারপরে আবার ব্যাক করে। চিন্তা করছেন মানে কোন ধরনের জুলুম? এই যে কেন আমি রাস্তা চিনি না, এগুলো আমি যদি এগুলো বলতে যাই, বললাম তো যেগুলো বলতেই থাকতে হবে শুধুমাত্র। এভাবে সে আমাকে, এখন আমার প্রশ্ন, আমি যে কথাগুলো বললাম, সেদিন তার মনে ছিল সে যেভাবে এভাবে আমাকে টর্চার করে, এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক? আচ্ছা, তখন তার এক মনে ছিল আপনার না? স্বামী একটা কথা বলেছেন, এটি হলো যে তিনি লিখেছেন স্ট্যাটাসে যে ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাক আমার প্রাপ্য ছিল, আমি এরও যোগ্য ছিলাম, পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহর কসম, আর না হে জাতি, হে আমার জাতি, এতটুকুই বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা উপহার দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ আর কসম, প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই। হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না। কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি 80টা বেত্রাঘাত। চোখ বুজে গেলেই একটা শব্দের হিসাব রবের সামনে বুঝিয়ে দিতে হবে, এটাও ভুলে যেও না। আমার দোষ, ভুল, সত্তা মাত্রায় মহব্বত উভয় পরিবারের মাঝে সুন্নাত ইনসাফ করেছেন তিনি। সবার উপরে ক্ষমা এবং সবার উপরে সবর করতে থাকা, দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের প্রয়োজন ও মানসিকতায় প্রশান্তির আশায় সুলাসা করতে চাওয়া, যাতে আমার প্রথম স্ত্রী, মা, বোন কিংবা সবাই সম্মত ছিল, যা শরীয়তে হালাল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি তো বলছি যে বিষয়, আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ, তার কি তখন মনে ছিল না? আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি। তো হুম। এটা সে আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে 1 বছর আগ পর্যন্ত। 1 বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না, গায়ে হাত তুলে না। এবং সে আমাকে এটাও বলে, সে মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে, আমি যে তোকে মারি না এটা দেখোস না, তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্যও মনে করি না, এটা বলে। তো আমি না পরবর্তী ভাবতাম, মানে তার মানে, মানে আমাকে মারতো এটাই মনে হয় ভালো ছিল, মানে এই মারে না যে এটাও আমার দোষ, আমি এমন এমন ভাবে নিজের ভেতরে নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি। আর মাইর খাইতাম সেটাই কিন্তু মনে তিনি হয় তো ভালো ছিল। কসম দিয়ে ও যেভাবে আমার বলেছেন, তিনি একজন, হ্যাঁ, ধর্ম প্রচারক, তিনি একজন ধর্ম
অনুশীলনকারী, তিনি যেভাবে ইয়ে করেছেন এবং যেটা বলেছেন যে তার প্রতি যে অভিযোগগুলি আনা হচ্ছে এগুলি সম্পূর্ণই মিথ্যা, এবং তিনি আপনার প্রতি বলেছেন যে অন্ধ ভালোবাসা দিয়ে যাচ্ছেন আপনাকে, এবং এখন অন্ধ ভালোবাসা শুনুন, তিনি না আচ্ছা বলতেছি তো, দেন আমি তার এই উগ্র মেজাজ, বদ মেজাজ এবং ইসলাহের অভাব, তার পরিশুদ্ধতার অভাব, এই বিষয়গুলো আমি রিকগনাইজ করি। করে আমি সব সময় চাইতাম যে তিনি আল্লাহওয়ালা মানুষদের সাথে থাক, সে আল্লাহওয়ালা মানুষদের সোহবত উঠাক। এবং আমার সেই চাওয়ার চাওয়ার ধারাবাহিকতাতেই, আমার সেই প্রচেষ্টার ধারাবাহিকতাতেই কিন্তু তার মার্কাজুদ দাওয়ায় যাতায়াত। এবং তাকে মানে আমি সম্পূর্ণ, আমি চেয়েছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ইসলাহের অভাব, সে তো দিন পালন করে, সে তো আল্লাহর সামনে দাঁড়ায়। ইসলাহ হইলে, ইসলাহি মজলিস গুলোতে বসলে, ভালো মানুষের সংস্পর্শে থাকলে ও ঠিক হয়ে যাবে, বুঝবে। তো ওই যে আমাকে যে 1 বছর ধরে মানে না, এর পেছনে রিজন হইতেছে আমি হুজুরকে, মার্কাজুদ্দৌর হজরতকে আমি জানিয়েছিলাম সে যে আমার উপরে এভাবে মানে চড়াও হয়। এবং আমি একটা পর্যায়ে এসে, যেহেতু আমাকে ধারাবাহিক ভাবে 2 দিন পর পরই এভাবে খুব মারাত্মক ভাবে জখম করে, আঘাত করে, চিৎকার চেঁচামেচি ভাঙচুর করে, আমার এই বাসায় ভাঙচুরের অভাব নাই, এগুলো করে, আমি এগুলোর কিছু এভিডেন্স ছোট ছোট আমি হুজুরের কাছে পাঠাই। দেন হুজুর তাকে কি নসিহত করে না ওসিয়ত করে না বকা দেয় আমি জানি না। এটা ওই কোন দিন হুজুরকে পর থেকে পাঠিয়েছেন? এখানে একটা প্রশ্ন অনেকেই জানতে চাচ্ছে যে আপনি যে বিষয়গুলি বলছেন এগুলির সত্যতা কি, এগুলির আসলে অ্যাকুরেসি কি, এই ব্যাপারে কোনো ধরনের প্রমাণ আছে কিনা? কারণ সেও বলছে সত্য বলছে, আমি আপনিও বলছেন নিজে সত্য প্রমাণ, বলছেন, দুজনে আমি আবার নিজে কসম কাটছেন। প্রমাণ। আসলে তার অবস্থানটা এখন বর্তমানে এমন, সে এখন উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য, বা এখন সে আর কি সে তার আশপাশের মানুষদেরকেও এভাবে কনভিন্স করে যে এটা দিনের স্বার্থে, দিনের স্বার্থে। আসলে আমার প্রশ্ন এবার উল্টা আপনাদের কাছে, দিন এত ঠুনকো মিথ্যার জন্য দিন থেকে থাকবে? একটা মিথ্যাবাদী বা প্রিয় দর্শক, আমরা সাবিকুন নাহারকে হারিয়ে ফেলেছি। আর তিনি হয়তো এই মুহূর্তে তার হয়তো মোবাইলের চার্জ শেষ হয়ে যেতে পারে আমার মনে হয়, মোস্ট প্রবাবলি। কারণ তিনি অনেকক্ষণ ধরে কথা বলছিলেন, তার হয়তো মোবাইলের চার্জ শেষের দিকে চলে গেছে, তিনি খেয়াল করতে পারেননি। আমরা একটু অপেক্ষা করি, তিনি হয়তো এখনই যুক্ত হবেন। আহ, এখন আসলে অনেক বিষয়, প্রিয় দর্শক, যে আমি কেন এই মুহূর্তে এটিকে নিয়ে কথা বলছি, এর কারণ হলো আপনারা জানেন, যারা দেখছেন ভালো করে খেয়াল রাখুন, আজ থেকে 4 বছর আগেও 2021 সালে আবু তাহ মোহাম্মদ আদনান, তিনি হারিয়ে গিয়েছিলেন বা স্বইচ্ছায় আত্মগোপনে ছিলেন, অথবা তাকে অপহরণ করা হয়েছিল। যেটি হয়েছিল এখনো পর্যন্ত আমরা স্পষ্ট হইনি, কারণ হলো তখন তিনি মিসিং হয়েছিলেন। এটাই জানি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তাকে আমরা কেউই চিনতাম না, আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, অনেকেই চিনতো না। আমি যতটুকু জেনেছি, তিনি খুব ভয়ঙ্কর, তৎকালীন সময় যতটুকু জানি, তিনি ভয়ঙ্কর কিছু ধর্মীয় কথাবার্তা, চ্যালেঞ্জিং কিছু কথাবার্তা বলতেন তৎকালীন সময়। এই কারণে হয়তো তাকে গুম করা হয়ে যেতে পারে। আওয়ামী লীগের আমলে ঘটনাটি ঘটেছিল, এবং তখন গুম বিষয়টা খুব স্বাভাবিক ছিল, যে কেউ গুম হয়ে যেত বিভিন্ন সময়। একটি ভীতি ছিল, ভয় ছিল। তার স্ত্রী তৎকালীন সময়ে, এই স্ত্রী সাবিকুন নাহার, আমার সাথে বা ফেসবুকের সাথে যোগাযোগ করে, এমন ঘটনা হয়েছে তার স্বামীর সাথে। তখন আমি কেউই রাজি হচ্ছিল না যে এই ধরনের বিষয় নিয়ে, যাকে চিনে না জানি না, কেউ আসলে এইসব বিষয় নিয়ে কথা বলতে চায় না। তখন আপনারা জানেন যে এই ধরনের বিষয় নিয়ে আমি সাহসিকতার সাথে ডিল করতাম বা কথা বলতাম। আমাদের ফেসবুক পিপলের যারা কাজ করতো বা তৎকালীন সময় যারা এই বিষয় নিয়ে, তারা সবাই একটা সিদ্ধান্ত নেন যে আমরা তার পক্ষে দাঁড়াবো এবং তাকে নিয়ে কাজ করব। তখন একমাত্র এই সাবিকুন নাহার তার স্বামীর পক্ষে, প্রতিদিন তার স্বামীর পক্ষে, তার স্বামীকে খোঁজার জন্য প্রতিদিন সে একাকার করে ফেলেছিল তৎকালীন সময়। এখন পর্যন্ত আপনারা যদি যান, ইউটিউবে যান, তৎকালীন সময় আবু তমা আদনানের হারিয়ে যাওয়ার পর যা যা ঘটেছিল প্রতিদিন আমরা শো করেছি। প্রায় এ নিয়ে এমন তোলপাড় হয়েছিল দেশে, এরপর শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ডিজিএফআই এর কথা যখন আমরা প্রকাশ করলাম যে ডিজিএফ সর্বপ্রথম বাংলাদেশে ডিজিএফআই কাউকে গুম করে,
এটি সর্বপ্রথম এই ফেস দ্য পিপল প্রচার করেছিল। এরপর আপনারা শুনেছেন অন্যান্য বিষয়, কিন্তু আমরা সর্বপ্রথম প্রচার করেছিলাম তৎকালীন সময়। এটি বলাটাও একটা বড় চ্যালেঞ্জ। আমি 2 দিন আমার কাছে রেখেছিলাম যে ডিজিএফআই নিয়েছে, এই খবরটি আমার কাছে এসছে, আমি কি প্রকাশ করব কি না, এই টেনশনে 2 দিন আমি ইয়েতে সিদ্ধান্ত নিতে পারছিলাম যে কি এটা প্রকাশ করব কি করব না, করলে কি হতে পারে, আমার ভবিষ্যৎ আমার ব্যক্তিগত জীবনে কি হতে পারে, এমন ধরনের চিন্তা করতে করতে 2 দিন মধ্যে এক রাত বা পরদিন এরকম একটা বিষয়। পরে শেষ পর্যন্ত প্রকাশ করেছিলাম। যেদিন প্রকাশ করেছিলাম যে ডিজিএফআই এই হলো লোকেশন, ডিজিএফআই এর অফিসের কাছেই আদনানকে রাখা হয়েছে বা শেষ লোকেশন, ঠিক সেদিনই আদনানকে ছেড়ে দেওয়া হয় এবং সেদিনই আদনানকে রাতে স্পেশাল কোর্টের মাধ্যমে তাকে মুক্ত করা হয়। এরপর থেকে আদনানের খবর আদনান কখনোই আমাদের কাছে জানায়নি তার সাথে কি হয়েছিল, জাতিকেও জানে, কারণ এই বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছিল যখন সে মিসিং হয়েছিল। সে কোটি কোটি মানুষকেও আদনান জানি না জানিয়েছে কিনা তার সাথে কি হয়েছিল। আমি হলে জানাতাম এবং মানুষকে বলতাম অনেক দোয়া করেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আমার জন্য যেই স্ত্রী এবং আমার জন্য যে মিডিয়া এমন করেছে তাদেরকে অন্তত পক্ষে জানাতাম যে আমার জন্য আপনারা এমন কিছু এত কিছু করেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আহ, এটি আমরা শুনিনি কাউকে বলতে, যে আদনান সাহেব কখনো বলেছেন কিনা জানি না। আমরা এরপর তিনি মুক্ত হওয়ার পর আর কখনো শুনিনি যে তার সাথে আসলে কি হয়েছে, তিনিও আমাদেরকে জানাননি। আর তিনি মুক্ত হয়ে এই পর্যন্ত আছেন। আহ, তিনি হাজার টাকা থেকে এখন হয়তো কোটি টাকার মালিক হয়েছেন, অনেক কিছু হতে পারেন। সে কারণে মানে এই সাবিকুন নাহার এত পরিশ্রম করেছিল যে কারণে আমাদের সাথে একটা একটা সেই সম্পর্ক, কখনো আমার তার সাথে এরপর কথা হয়নি। এরপর বহু বছর পর যখন জানছি সেই একই দম্পতি আবারও এমন সংকট নিয়ে আছে, সেই সাবিকুন নাহার এত কষ্টে আছে, তখন ভাবলাম যে না, সাবিকুন নাহারের পাশে দাঁড়াই বা না দাঁড়াই, এখানে আসলে ঘটনাটা কি, যেহেতু মিডিয়াতে বহুবার এ নিয়ে আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল যে না, সেই সাবিকুন নাহার পাশে এখন আমার দাঁড়ানো উচিত। বোন হিসেবে হোক, ভাই হিসেবে হোক, বা একজন নারীর পাশে একজন সামাজিক যে দৃষ্টিভঙ্গির আলোকে হোক, মানে অন্তত পক্ষে এই বিষয়টি নিয়ে সমাধান হোক, এটাই চাই। আমাদের ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো ধরনের অতিরিক্ত আহ, চাওয়া পাওয়া বা অতিরিক্ত কোনো উদ্দেশ্য নেই। চাই যে এই ধরনের বিষয়গুলো সমাধান হোক। এখন সমাধান করার জন্য এখন যতটুকু শুনছি, প্রিয় দর্শক, সাবিকুন আর আমার সাথে যুক্ত হচ্ছে। আহ, কিছু এমন কিছু ঘটনা ঘটছে তাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, যেগুলি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এক মুখরোচক একরকম আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে যে আসলে হচ্ছেটা কি, এখানে আসলে কে দোষী কে নির্দোষ সেটি প্রমাণ করবার মতো দায়িত্ব বা সেই সক্ষমতা আমাদের নেই। তবে আপনারা অন্তত জেনে বিষয়টি সম্পর্কে আপনারা নিজেদের মতো করে একটু বিশ্লেষণ করার সুযোগ আছে। জি, সাবিকুন নাহার, আপনি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, এই কারণে আমি আপনার আগের কথাগুলো বলছিলাম জনগণকে। জি বলুন আপনি এখন। আমরা একটু শেষের দিকে চলে আসতে চাই। আহ, মূলত আপনার প্রতি অনেক অত্যাচার হয়েছে যতটুকু আপনি বললেন, বুঝালেন। এখন আপনি কি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন তার সাথে আপনি আর মানে একসাথে থাকছেন না, এই জাতীয় কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আপনি কি এখনো কি তার সাথে আছেন, মানে আপনি লোকেশন একই ছাদে কি নিচে গিয়ে আপনারা থাকেন, নাকি আপনারা আলাদা হয়ে গিয়েছেন? এটি বলবার মতো যদি হয় বলবেন। আর দ্বিতীয়ত হলো, সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো হচ্ছে এগুলো, একটা নারীর সাথে তার সম্পর্ক, সে কি যাবেন যেন আপনি বললেন এয়ার হোস্টেস, বা তার সাথে তার সম্পর্ক কিভাবে? এখন মূল প্রশ্ন হলো যে আপনি যে ভিডিওগুলি ছাড়লেন, সেই ভিডিওর মধ্যে দেখেছি যে সে যেখানে তার ক্লাস নিচ্ছিলেন, ওই ভিডিওগুলি আপনি ছেড়েছেন, যেখানে এমন কিছু পাওয়া যায়নি যে তার সাথে ওই নারীর কোনো খুব বেশি দহরম মহরম সম্পর্ক বা আপনার অভিযোগগুলির জাস্টিফাই করে এমন কোনো কিছু দেখিনি। তো আপনি কিভাবে প্রমাণ করলেন যে ওই নারীর সাথে তার সম্পর্ক? জনাব, আমাকে আরেকটু টাইম দিতে হবে। এক নম্বর জি। পয়েন্ট, আপনি যে কৃতজ্ঞতার কথা বললেন যে সে কৃতজ্ঞতা জানায়নি, এটা তো আপনাদেরকে বাইরে জানায়নি, সে ভেতরেও কখনো আমার জীবনে কৃতজ্ঞ ছিল না। যেদিন উপদেষ্টা নাহিদের ওই পিকটা ভাইরাল হয়, সেদিন রাতের বেলা আমরা দুজন একসাথে বেডে ছিলাম। তখন সে দেখতেছে, আমি বললাম কি, জান তুমি না আমাকে এভাবে মারছিলা? সে সাথে সাথে ফায়ার হয়ে যায়, বলে হুম। আমাকে বলে আমার রাস্তা যেন আমি খুঁজে নেই, তার রাস্তা সে খুঁজে নেবে। এটা বলে সে ঘর থেকে বেরোয়। আমার মতো অকৃতজ্ঞ, আমার মতো খারাপ, আমার মতো বেয়াদব আমি হয়ে রইলাম। এগুলো কি ধরনের কথা? আমি এতটুকু মানে জাস্ট বললাম যে এভাবে মানে আমি কেন এটা মনে করি এ পর্যন্ত দিব, বা আমি কেন মনেও করব বলবো এরকম। এটা আমি চাই, মানে আমি চেয়েছিলাম যে সে একটু মানে আমাকে
যেটা স্বাভাবিক মেয়েরা চায় যে সে একটু সিম্প্যাথি ওই সময়ের জন্য আহা এতটুকু বলবে যে সরি ওকে, এরকম। সে ফায়ার হয়ে আরেক রুমে চলে যায়, গিয়ে ওখানে শুয়ে শুয়ে সে পোস্ট দেয় যে সে খুব দুঃখী, অথচ রিজন এগুলো। সে পোস্ট দেয় সে তাকে নাকি খাবার, সে খাবারের সার্ভিস পেলে ভালো হইতো, এরকম। সে তার আশপাশের মানুষকে এগুলো বোঝায়, কারণ আসলে তার চোখে হলো লিপসা, আমি এগুলো একটু কানেক্ট করতেছি। সে আমার টেবিলে খাবার রেডি, সে খাচ্ছে না, অথচ মানুষকে বুঝাইতেছে খাবার নেই। আমি রান্না করতে পারি না খুব ভালো, আমি যারা রান্না করতে পারে ভালো, তাদের তাদের মহাব্বতের মানুষকে খাবারটা খাওয়ানো সহজ। কিন্তু যে পারে না, অথচ চায় যে আমি আমার হাজবেন্ডকে বা আমার প্রিয়জনকে আমি বেস্টটা খাওয়াবো, বেস্টটা করব, তার জন্য এটা কঠিন কেন? আমি আমার বড় বোনের কাছে গিয়ে হাতে পায়ে ধরি, আমি আমার মেজো বোনের কাছে গিয়ে হাতে পায়ে ধরি, মায়ের কাছে বলি, যাকে পাই যে ভালো রান্না করতে পারে এরকম মানুষের কাছে বলি বিভিন্ন আইটেমের জন্য। ওদের কাছে সবসময় তো সবার মুড এক থাকে না, ওদের মেজাজ এক এক সময় এক এক রকম থাকতো, হয়তো ওরা তাচ্ছিল্য করতো, এটাও বুঝতাম, তারপরেও আমি দাঁড়িয়ে থাকতাম যে এটা করে দাও, এটা করে দাও। আমি তাকে খাওয়াতাম। মাঝে মাঝে আমি যদি আমার বোন, আমি যে বাসায় আছি এই বাসায় আটেই থাকে, আমি যেতাম দেখতাম যে ওরা নিজেরা নিজেদের জন্য রাস্তা রেডি করছে, আমি দেখতাম, তখন আমি আমাকে দিছে নাস্তাটা বা অল্প পরিমাণ রেডি করছে ওর ফ্যামিলির জন্য, আমাকে দিছে, আমি সেটা না খেয়ে ওর জন্য নিয়ে আসতাম। আমি সব সময় চেষ্টা করতাম, এটা খাবারের প্রসঙ্গটা বললাম যেটাতে ও ভিকটিম সাজে মানুষের কাছে, ওনাকে অযত্নে থাকে, এটা চিন্তা করা যায়। আমি না খেয়ে ওকে আমি খাওয়াতাম। আমি 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 যত আইটেম, বিভিন্ন নতুন কোন আইটেম আমি পারি না, আমি আরেকজনকে দিয়ে বলতাম, আরেকজনকে দিয়ে আমি করানোর চেষ্টা করতাম। আমি যেভাবে পারতাম আমি ওর জন্য সম্পূর্ণ করার চেষ্টা করতাম, সে কৃতজ্ঞতা তার মধ্যে কখনোই ছিল না। 2 নাম্বার যে পয়েন্ট আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন, আমাকে বিশ্বাস করবে কিভাবে, এই জায়গায় আমি এটা বলতে চাই, মানে আমার কথাগুলো সত্যতা কি জানেন, এ পর্যন্ত জনাব আমি যা কিছু বলেছি, যেটুকু দেখেছেন যেটুকু বুঝেছেন, এবং তার যেই ফাঁকফোকর দেখেছেন কথাবার্তার মধ্যে, এটুকুই না আমার সত্যতা বোঝার জন্য যথেষ্ট। এরপরে যদি যারা বিশ্বাস করবে না, তারা ওই সমস্ত অবিশ্বাসী হৃদয়, যা যা এক শ্রেণীর মানুষ আছে না যাদের হৃদয়টাই অবিশ্বাসী, যারা স্রষ্টাকেই অস্বীকার করে শত নিদর্শন দেখা সত্ত্বেও, তারা তখন বলতে থাকে কি, যারা সিরাত পড়েছেন দেখেছেন, কাফেররা কি বলছে, বলতো কি যে আমাকে কবর থেকে যে তার পূর্ববর্তীদেরকে উঠায় দেখাক, তারা কথা বলুক, ফেরেশতারা সামনে আসুক, পাহাড়গুলো সমান করে দেখ। তো যারা বিশ্বাস করবে না তারা বিভিন্ন যুক্তিতর্ক দাঁড় করাবে এবং বলবে যে আম, এটা সামনে আনুক, ওইটা দেখাক, তার কথা সত্যতা প্রমাণ করুক, ইত্যাদি। তো অবিশ্বাসী হৃদয়গুলোর সিমটম এটাই। আমি এতক্ষণ যা বলছি, সে আমার লাইফ, সে আমার জীবন, আমার 2টা বেবির বাবা, আমার গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে, আমি মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না। মিথ্যা বলার এবং যা লিখছি এগুলো না বুঝে আবেগে লিখারও প্রশ্ন আসে না। আমি প্রচন্ড রকম সাফার কিন্তু করছি, সেও প্রচন্ড মিথ্যা কথা বলার প্রশ্ন আসবে প্রচন্ড কেন? পেন। এখন আদনানও তো যেটা আপনার বলতেছি বিষয়ে সে যে এসে বলছিল যেটা মানে বলতেছিলাম যেটা হুম, বলতেছিলাম সে উন্মাদ হয়ে গেছে, সে এখন মানতেক খাটাচ্ছে, কিংবা সে সে এখন মানে নিজেকে বাঁচানোর জন্য ওই যে আপনারা জানেন লিয়ানের মাসালা, যারা আছেন আলেমরা বুঝবে, লিয়ানের মাসালায় পুরুষটা সত্য ছিল, নারীটা মিথ্যা ছিল, কিন্তু নারীটা সে তার গোত্রকে বাঁচানোর জন্য বলছে যে আমি আমার গোত্রকে জীবনের জন্য অপদস্থ করব না। সে এরকম একটা অবস্থায় চলে গেছে, সে এখন ওয়াল্লাহি বলতেও ভয় পায় না। সে যত আছে মিথ্যা বলতে চায়, যত আছে যা কিছু বলুক, সে মানে নিজেকে এখন বাঁচানোর জন্য সে মনে করতেছে পুরোটা সেই যেন দিন। এটা একটা, বা তাকে তাকে হয়তো চারদিক থেকে আশপাশের মানুষগুলো বা এই যে সমর্থক ভক্তগণ তাকে পুরা দিন মনে করতেছে, এবং তারা এই জন্যই আমাকে গালি দিচ্ছে, মনে করতেছে তার সাথে দিন দিন ডুবে যাচ্ছে, ইম্পসিবল। দিন এত কারোর সাথে রিলেটেড না, মিথ্যা দিয়ে দিন জয় হয় না, কোনো মিথ্যার সাথে দিন নাই, সত্যের সাথে দিন আছে। তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে, তবু তার ভিতরে অস্বস্তি আছে, কারণ সে অন্যায়কারী। এবার আসি ওই এয়ার হোস্টেসের বিষয়। এয়ার হোস্টেসের আগের ঘটনা হইতেছে এভাবে, কতগুলো বলবো, আমি তো লিখছি অলরেডি, আমার একটা পোস্টে লিখছি যে সে কি করছে, যেটাকে এখন সে সুলাসা রুবা না এগুলো দিয়ে এখানে চাপা সবচেয়ে দিতেছে। বড় হলো যে আপনি সিসি ক্যামেরা ভিডিওগুলি আপনি পোস্ট করলেন, এখানে কি বুঝিয়েছে? কারণ সিসি ক্যামেরাতে আমরা তেমন আমি কিছু পাইনি। আমি এটাকে এক্সপ্লেন, এটা আমি জাস্ট তার ওয়াল্লাহির এক্সপ্লেনেশন দিয়েছি, সে যে ওয়াল্লাহি বলে বলে যে এখানে ছেলে মেয়ে কোনোদিনও বলে পড়ে নাই, সে ওটা মিন করেছে, আমি সেটা জাস্ট একটু দেখিয়েছি। আচ্ছা, আর পেছনে যে ওই মেয়েটা ছিল, এটা তার নিজের স্বীকারোক্তি, আমি এগুলো তাকেও দেখিয়েছি, তার থেকে স্বীকারোক্তি নিয়েছি, এবং সে এ ব্যাপারে আমার সাথে কথা বলছে। সে আমাকে প্রচন্ড পেইন দেওয়া শুরু করছে, সে এই মেয়েটাকে বিয়ে করবে। হ্যাঁ, এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে 1-2 দিন পর পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে, রাতের 2টা বাজে 3টা বাজে আসে, এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে। এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য, আমি চাই সে আমাকে ফোকাস, আমার দিকে ফোকাস, আমার সাথে একটু ভালোবাসো আমাকে, আমার দিকে তাকাও, আমার সাথে চলো। সে এসে তার প্রেমের গল্প বলে, সে এসে অনুভূতিতে মজে থাকে, সে হাসে, অন্যদিকে তাকে সে পিক উঠায় ওই মেয়ের কাছে পাঠায়, ওই মেয়ে পিক উঠায় তাকে পাঠায়, ওই মেয়ে তাকে আই লাভ ইউ বলে পাঠায়, ওই যে কি বলে ওগুলোকে, এমএমএস টাইপের মেসেজ গুলো, এগুলো মানে আমি এগুলি কি আমি আপনি নিজে দেখেছেন? দেখেছি, আমি নিজে দেখেছি।
আমি নিজে দেখেছি, তার নিজের স্বীকারোক্তি, সে নিজে আমাকে বলছে যে জান এখন এই মেয়েটাকে আপনি নিজে কিভাবে দেখেছেন, লক এই যে করা। বলছেন, এটার সত্যতা কি? আমি মানে ধরে নিলাম যে আপনি দেখেছেন, কিন্তু আমরা বিশ্বাস করবো কিভাবে? আমি কসম করতে পারি, 4 বার কসম করতে পারি এবং 5ম বার বলতে কসম পারি তো যে সেও কেটেছে। লানাতুল্লাহ আদনান তো ডেইলি কসম খায়। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি ওইটাই একটু আগে বলছি, এটা আদনান নিয়ে তো আমি আদনান অবস্থানে তো যেতে ডেইলি পারি, কসম আপনি করে, কি চালান। কসম করে করে বলে আল্লাহকে এবং আমি তো দিন এর প্রতি জন্য রেখে তার গেছে। আমি জনাব তার কসমের যেই দাম, ওজন, ওইটাই আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। ইভেন তার সাথে যারা লেনদেন করেছেন কিংবা চলেছেন, হ্যাঁ, তারাও জানেন যে তার জবানের কতটুকু দাম। কেউ বলবে না, আমি জানি। আমি এমন একটা অবস্থানে থেকে আমি যে পরিমাণে গালি খাচ্ছি, কে তার সম্পর্কে বলতে সাহস করবে? এটা আপনাদের দোষ, এটা সাধারণের দোষ। তারা জানে তার জবানের কতটুকু দাম, তার জবানের কোনো দাম নাই। এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য। সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে, সে মিথ্যাও বলতে পারে, অশ্লীলও বলতে পারে এবং গালিও দিতে পারে। আমি হুম। হয়ে যাই, আমি কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না, কখনোই না। এটা যা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায়, প্রত্যেকের আমল আমল বর্তমান আমলটা যেটা, এটা দেখলেই তো বোঝা যায় সে যে তার বর্তমান যে আমল, মানুষের সাথে ডিলিংস, তার জবান কতটা পরিশুদ্ধ, সত্য, মিথ্যা, এটা তো তার বর্তমান অবস্থাটা। এই যে ওয়াল্লাহি দিয়ে আমি আপনাদের সামনে এটা প্রকাশ করলাম। তারপরে আরেকটা বিষয়, রিসেন্ট আমার ভাইয়ের নাম দিয়ে, জাকারিয়া হচ্ছে আমার ছোট ভাই, আমার ভাইয়ের নাম দিয়ে তার সেন্টার থেকে একটা বিরাট পোস্ট লিখছে, সে নিজে লিখেছে, লিখে নিচে লিখছে বার্তাবাহক, বার্তা প্রেরক হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম দিছে, অথচ আমার ছোট ভাই এটা লিখে নাই। আমার ছোট ভাই এটা লিখে নাই, সে নিজে লিখছে। এরকম অনেক কিছুই সে নিজে করে আর বলে উমুক লিখছে, তুমুক লিখছে, সে নিজে লিখেছে। আমার ছোট ভাই এটা করে নাই। তাকে কসম করে বলতে বলেন যে আমার ছোট ভাই লিখছে। হুম। মানে এখন আমার মনে হয় যে সে কসম সব করবে, কারণ সে উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য। মানে সে মনে করতেছে তার নিজের বাঁচা জরুরি, এটা হচ্ছে দিনকে বাঁচাচ্ছে। এটা হলো তার আচ্ছা, আশপাশের মানুষকে সে আপনি ওয়াশ আপনি আপনি একটু বলতে চাই, আমাদের জনগণ তো আসলে হাজার হাজার কমেন্ট করছে, তারা অনেকেই মনে করছে যে আপনি মিথ্যে বলছেন, আপনি সঠিক বলছেন না, আপনি এটা নাটক মনে করছেন, করছেন না, আপনি সে এটা তারা আপনি এটা বলবেই, কাঁদছেন, কারণ আপনার তারা চোখে পানি তাকে দিন নাই, মনে আপনি, করতেছে। হ্যাঁ, তারা এটা এরকম বলবে। আমার অনেক ক্ষেত্রে কমেন্ট যেমন করছে। আমি ঠিক আছে, আপনাদের কমেন্ট সামনে করে সবটুকু লাইভে, বললাম। কিন্তু যৌক্তিক কিছু বিষয় আপনার কাছ থেকে জানতেই চাই। সেটি হলো যে আহ, এই যে ধরুন আপনি এত কথা বলছেন, তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার আর সম্পর্ক হয়তো থাকছে না। এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন? এই সন্দেহ তো আসতে পারে। আপনারও তো হয়তো অন্য কারোর এটা সাথে মানুষ সম্পর্ক থাকতে সন্দেহ পারে, যে করুক, কারণে আমার আপনিও তাকে, যেখানে তার থেকে ভাই, দূরে থাকতে যাচ্ছেন। আ- এরকম কোনো কিছু না, কি আছে, বা এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে কারো? আমার দেখতে বলেন হয়েছে কিনা। আমার সাথে কথা বলা এত সহজ? আমি তার মতো ক্যারেক্টারলেস? আমার জীবনে বিয়ে করেছি আমি, আমি না, তার সে মতো কি আপনার ক্যারেক্টারলেস বিরুদ্ধে না, এই এখন ধরনের তারা আমাকে ক্যারেক্টার নিয়ে বলতেছে। কোনোদিন, কখনো আপনার ক্যারেক্টার নিয়ে কখনো কি সে কি কোনো ধরনের অভিযোগ তুলেছে এ পর্যন্ত? আপনারা এটা নেক্সট এর আচরণই তো বলে দিবেন, তাই না? আমি কি করতেছি, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার আমল, এগুলো তো দেখবে সারা বিশ্ববাসী, আমার ফ্যামিলি মেম্বাররা না আছে, সে না না, সুবাদের মানে সে মানুষ তুলেছে পর্যন্ত কিনা জানে যে আপনারটা দেখবো, জনগণ দেখবে না দেখবে সেটা বলছি না। আমি বললাম যে সে কি, তারপর আপনি যেমন তার ক্যারেক্টার নিয়ে এবং তার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সে কি এটা আপনার তাকে প্রশ্ন আচরণ, করলেন আপনার, যে পারবে কিনা, সে পারবে কিনা এটা বলতে। সে নিজে বলে তুমি পবিত্র জান। তার সে মানে নিজে বলে, আপনার তুমি বিরুদ্ধে এই জানো ধরনের যে কোনো তুমি অভিযোগ পবিত্র? সে তুলতে পারে নাই? প্রশ্নই আসে না, প্রশ্নই ওকে, ফাইন, আসে না, এটা একটু জেনে নিলাম, প্রশ্নই কারণ আসে না। এটা জানা, হ্যাঁ বলুন। এরপরে ইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছি, বিশেষ করে এই যে নতুন যে এই মেয়েটার ব্যাপারে সে দাবি। আমাকে এমন ভাবে ব্ল্যাকমেইল করা শুরু করলো। আমি যদি অ্যাগ্রি করি, আমি যদি হাসি খুশি থাকি, আমি যদি সবকিছু তার জন্য এভাবে করি, এই মেয়েটার সাথে তার এঙ্গেজের বিষয়টা, সে তার ফিলিংস গুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো। এই মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি। এই মেয়েটা আসলে এই পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি, যান 20-30 দিন, এই মেয়েটার মতো না, মারিয়ামের আম্মুর মতো না, মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে, তার মতো না আমার কাছে। হ্যাঁ, এই মেয়েটার বিষয়টা ভিন্ন। হ্যাঁ, এবং সে বলতেছে সে 15 ইয়ার্স ব্যাক, 15 বছর পূর্বে সে ফিরে গেছে এই মেয়েটার হাত ধরে। এই মেয়েটা আসছে তার সাথে সাক্ষাৎ করতে। এই মেয়েটাকে সেদিন আচ্ছা, এগুলো কি বিয়ের নমুনা? আমি তো ওইটাই পিকটা এই জন্যই দিলাম, যে পিকটা তাকে পিছনে বসে সে বসে আছে এবং মানে ক্লাসের জন্য আসছে, তার দিকে তাকিয়ে আছে। তার দিকে আমার কাছে আরো এভিডেন্স ছিল, সেগুলো সে আমার ফোনটাকে রিসেট করে সবকিছু ডিস্ট্রয় করে। এবং আমি আরো অনেক ভাবে আমি আর হেল্প পাই নাই, আমি এভিডেন্স গুলো শো করার মতো ইনাফ আমি হেল্প পাই নাই। আমাকে মানে সবাই মনে করতেছে কি, তো তারা এগুলো করে সংসারটা টিকে যাক, কিন্তু আসলে কি এটা টিকার মতো বিষয়?
এটা টিকার মতো বিষয় না। এখন একতরফা শুধুমাত্র আমাকে কলুষিত করার মতো বিষয়, সবাই চাইলে এতটুকু করতে পারবে, ওই এখানে টিকার প্রশ্নই আসে না। সংসারটা টিকে যাক বলে যে এভিডেন্স গুলো আমার থেকে হাইড করা হয়েছে, এটা টিকার মতো বিষয় না। তো ওই যে মেয়েটা, সে এই মেয়েটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে, মেয়েটার ব্যাপারে নিজে বলেছে। এখানে সে এখন অস্বীকার করুক, সে আমাকে বলে নাই, তাকে কসম করে এটা বলতে বলেন। মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে, এটা সে আমাকে বলে নাই। এবং সে নিজে, আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয়, এটা এভিডেন্স, এই এভিডেন্সটা আছে। এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে কি আমি আমার আনিত অভিযোগটা হচ্ছে তার যেই যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম, সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা বেবিও আছে। এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম, যার বিয়ে হয়েছে এবং বেবি আসছে। আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে এয়ার হোস্টেস, এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম, যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সে প্রতারিত হয়েছে। এবং ফাইনালি তারপরে এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে, এই মেয়েটা এখন তার সাথে এঙ্গেজ হয়েছে। মানে সারা এয়ার হোস্টেসের কি কোনো বিয়ে হয়নি আগে? মেবি হয় নাই। তাদের তারা তো এমন একটা সমাজে বসবাস করে, জেনারেলের এমন একটা স্তরে, যে তারা হয়তো বিয়ে বহির্ভূত এমনিই চলতে পারে, তাদের বিয়ের প্রয়োজন হয়তো হয় নাই। ওই যে সে আচ্ছা, নিজে বলছে যে দুইটা ছেলের সাথে এরকম আরো কয়েকজন ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল, সে এখন কিন্তু ব্রোকেন। সেন্টারে রাত রাত পর্যন্ত থাকে, তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে, তার এডুকেশনাল কোনো না আহ, না, সে নিজে বলছে আমাকে, আমার তো ওটা কি কারণের একা একা প্রয়োজন হয় না। একা একাই সেন্টার কি একা একাই শুধুমাত্র ওই মেয়ের সাথেই, ওই মেয়ে এত রাত পর্যন্ত থাকে নাকি অন্যান্য ওই স্টুডেন্টসরাও থাকে? প্রতিদিন তো না, ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি, রাতের 2টা 3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় 10 দিনের মধ্যে একদিন 2 দিন পর পরই। এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে। সে আমাকে ওই প্রমাণটা ঈদে আপনার কাছে প্রমাণ আছে? কি ধরনের প্রমাণ, কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরোপুরি সিসি ক্যামেরার ভিডিও আছে? কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, বিশ্বাসযোগ্য মানে ও প্রমাণ যে কি? ওই মেয়েটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে, ওইটা সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না, হুম, হুম, টাইমটা তো হুম। দেখা যাচ্ছে তো মেয়েটা কয়টা বাজে এমনিতে থাকার কথা কয়টা কয়টা বাজে পর্যন্ত? সে তো ঢুকেছে এখানে স্টুডেন্ট, অফিস সে তো রুমে। এখানে স্টুডেন্ট, এখানে আসে তো সে না সে বিয়ে করে। স্টুডেন্ট না, সে স্টুডেন্ট না, ওই দিনের জন্য তাকে স্টুডেন্ট সাজানো হয়েছে। এবং হয়তো বা আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম, এত দূর না আসতো। রেগুলার সে এখন, আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না, তাকে খুঁজে পাওয়া যায় না, সে যায় না ইন টাইম। কিন্তু ওই দিন তার কি আগ্রহ, কি খুশি, মানে এখন থেকে সে ক্লাস করবে, এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে, এত ভালো ক্লাস হয় ইত্যাদি। তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই, যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো। এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায়, মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে। কিন্তু সে একটু টাইম চায়, সে একটু টাইম চায়। আদনান সাহেব নিজে বলছে, সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে, বাইক ড্রাইভ যাওয়া হয়। ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে, বাইক ড্রাইভ যাওয়া হয়? দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না, আমার এখন কার আছে। মানে কারে তারা ড্রাইভে যাবে, চিন্তা করছেন? আচ্ছা, তো মানে তাদের মানে সে সে আর কি আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে। এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে, বেবি আছে এতগুলো, আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করব, বা আমরা কিভাবে একসাথে চলবো। এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যান, যখন সে আমাকে ব্ল্যাকমেল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায়। এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও, যা ইচ্ছা করো, কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি পারবো না, আমি পারবো না। তোমরা কিভাবে গোছাইছো বলো তো, কিভাবে চলবা, কিভাবে থাকবা? তখন সে বলে যে আহ ওই মেয়েটার সাথে কথা হয়েছে, যে সে 2-3 বছর টাইম চায়, সে একটু বুঝবে। এবং কখনো তার ওই এই মেয়ের সামনে, সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে, বেবিদেরকে কখনো শো করা যাবে না, এটা তার ডিমান্ড, এটা তার রিকোয়ারমেন্ট, মানে তার কাছে এই সম্পর্কের কাছে। এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে? তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না? কসম করে কিভাবে বললাম না যে এক কথা, যে সে উন্মাদ হয়ে গেছে, সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সেই মেয়ে, সে আচ্ছা, নিজে এটাই কনফার্ম সে। করছে। এটা তো কলেজের, আপনি যাবেন যে ওয়্যার স্টেজ। আরেকটা কথা বললেন হ্যাঁ, স্কুলের, স্কুলের বন্ধু, যেটা একটা কলেজের, ওইটার এটা হলো বিয়ে হয়ে জামিনেরও গেছে, কলেজের। ওইটার জন্য সে 5-7 দিন না খেয়েছিল। ওই ওই মেয়েটা যে তার স্কুলেরটার লাইফে, জন্য, হ্যাঁ 5-7 দিন সে না খেয়েছিল, সে নিজে এগুলো সব কিছু স্কুলেরটার খবর কি? বর্ণনা দেয়। সে নিজে, তার নাকি বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে। এখন সে বলতে চায় যে আমি যার অভিযোগ এনেছি, জারিন জেবিন নামে, সে সে ওই মেয়েটা যার বিয়ে হয়ে গেছে। মানে কি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকবে, কি দিয়ে কি করবে, সে এক কথায় উন্মাদ হয়ে গেছে।
উন্মাদ আচ্ছা হয়ে যাক, গেছে। আমরা স্কুল আর কলেজ পর্যন্ত আসছি, ইউনিভার্সিটি পর্যন্ত এখনো যাইনি। আশা হ্যাঁ, করি ইউনিভার্সিটি লেভেল এবার আসেন, ওই ওই লেভেলেও আছে। তার পরবর্তীতে আরেকটা আচ্ছা। মেয়ে আছে, এরকম আরো অনেক মেয়ে আছে। তাছাড়া এগুলো আসলে আমি এই জন্য বলতেছি না যে সে তার মানে মেয়েদের সাথে হুম, যে সম্পর্ক, এই বিষয়টা আমার মানে তার ওই সময়টা সে যদি তবাকৃত হয়, হুম, বর্তমানে তার জীবন এটা মাইনে রাখে না। কিন্তু সে তো হুম, দেখেন একটার পর একটা, একটার পর একটা। আমি তো লিখেছি লাস্ট পোস্টে আমার, যে সে আমার সাথে আমার দেখা অনুযায়ী আমার সাথে কি কি করছে, আমার সাথে কি কি করছে। আরেকটা মেয়ে আছে রংপুরে, ওই মেয়েটা ওই যে কি জানি বলে না, বিহারি টাইপের মেয়ে। এই মেয়েটার সাথেও তার সম্পর্ক ছিল। এই মেয়েটার সাথে তারপরে রাগ করে এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য। পরে ওই মেয়েটার বাবা তার মাকে মাকে অপমান করে বিদায় করেছে। এবং সে তারপরে রাগ করে আর কি, তারপরে বর্তমানে তার যে প্রথম পক্ষ তাকে বিয়ে করে ফেলছে। এবং এটার জন্য সে চির অনুতপ্ত যে জান, আমি যদি তোমাকে বিয়ে না করতাম, আমি সারাটা জীবন এমন একটা মেয়ে নিয়ে কাটিয়ে দিতাম বা কাটিয়ে দিব। এটা তো এই সমাজের চাওয়া, এটা এই হুম, সমাজের চাওয়া। আর আমি তাকে রেখেছি, এটা আমার সওয়াবের ওই একটা আহ, মাধ্যম। হ্যাঁ, বা থাক, হুম। মানে এরকম। এবং আরেকটা বিষয় আমার সম্পর্কে, সে খুব চটকদার অভিযোগ তার চারপাশের সবাই, আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দিইনি। আমার সাথে আগে পরে কি কথা হয়েছে এগুলোর এভিডেন্স তো আমার কাছে আছেই, আছেই। আপনি চাইলে আমি আমাকে আজকে শোর পরে আমি আপনাকে দিব। তো এই তো তো তিনি আমাকে যা কথা দিয়েছেন ওগুলো তো আছে, ওগুলো বাদ। আমাকে কথা দেওয়া ছাড়াও আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে গোল করে চার সাইডে বসে সে নিজে কথা দিছে যে আমি একদিনের জন্য রংপুর যাব। মানে শুক্রবার বৃহস্পতিবার দিন যাব রাতে, ফ্রাইডে শুক্রবার থাকবো, শনিবার দিন আমি চলে আসব। যে ব্যক্তি এভাবে আমার সাথে কথা দেয়, আমি কি তখন তাকে চার্জ করতে পারি না যে তুমি তো আমার সাথে এভাবে সম্পর্ক করছো, বা তুমি তো আমার সাথে এভাবে? তখন আমি কি তাকে চার্জ করতে পারি না? এখানে আমি একা কেন, আমাকে কেন দোষী করা হবে? এখানে কি তাদের দোষ নাই? এখানে মাঝখানে এই এই প্রথম পক্ষ আর আমার ব্যাপারের সম্পর্কের মাঝে অনেক আচ্ছা, কথা আছে, এগুলো বলতে গেলে তো জি, বিরাট লম্বা হয়ে যাবে। সাবিকুনার, আমি কিন্তু একটু যদি আপনাকে একটু যদি তারপরে বলি যে আমাদের আলেমদের মধ্যে কিন্তু এরকম আছে, অনেকেই এরকম কিছু কিছু ঘটনা তো আমরা শুনেছি। এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে, আপনিও ধর্মীয় বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, আপনিও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, আপনি জানেন। আমি ব্যক্তিগতভাবে ওইগুলোতে বেশি প্রশ্নে যেতে চাই না। তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের 4টা বিয়ে পর্যন্ত জায়েজ। হ্যাঁ, আপনিও দ্বিতীয় স্ত্রী তার, আরো দুই একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায়? কেন আপনার আপত্তি? আমার, না ইসলাম তো এটা বলে না আমার পারমিশন লাগবে। কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না, অনেক মেয়ে পারবে না। ইসলাম তো বলে নাই আমার পারমিশন লাগবে, সে করে ফেলুক, করে ফেলতো। আমাকে কেন প্রেশার, আমাকে কেন পেন দেয়? আর আমার আপনাকে প্রশ্ন, সে পেইনটা কি, আপনাকে বিয়েটাই পেইনটা কি এখন দিচ্ছে মানে এতদিনে কেন, এতদিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায়। আর আমার কাছে সে কিচ্ছু পায় না। আমি তাকে প্রচুর পেইন দিয়ে রাখছি, কষ্ট দিয়ে রাখছি, খাওয়া পায় না, কিচ্ছু পায় না, এগুলো বলে বলে মেয়েদের সাথে মেয়েদের তার সিম্প্যাথি নেয়। এগুলো কি, এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে? হুম। আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা, সুলাসর উবা মানে সে যারা যদি আছেন। এখন সে যদি এখন বিয়ে করে ইসলামী আহ ধর্মীয় মোতাবেক যে 4 বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই? না, আমাকে আমাকে যেভাবে সে আমার কোনো আপত্তি নাই তো, এখানে তো আর আপত্তির প্রশ্নই আসে না। আমি তো এখন আর তার কেউ না। আমি না, হয়তো এখন তার, আমি আমি তখন না কেন, আমি তো তখন এখন কি আপত্তি ছিল কিনা, তখন কেন আপত্তি ছিল সেটাই বলছি, যে একজন একজন পুরুষ আপত্তি তো আমার 4টা তখনও বিয়ে ছিল না। করতে। আমি বলছি আমাকে বইলো না, আমি শুধু এতটুকু বলতাম, আমাকে বললো না, আমি শুনতে পারি না, আমি নিতে পারি না। কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে এই কেন হয়েছে, নিতে সেই পারেন না মেয়ের কেন? সাথে এই আপনি তো হয়েছে। ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, এই না সম্প্রদায়, না আপনি না, নিতে পারেন না এটা কেন? তো, আচ্ছা এটার উত্তর বলি। সব, কারণ আপনার এটা আপনি এমন যা কোনো আপনি বিধান তো না। দ্বিতীয় বিয়ে হয়েছেন, আরেকজন তো নিয়েছে আপনার আগের যে, আপনার যে আমি আপনার বলতে সাথে দেন, আগের বউ তো আমাকে একটু নিয়েছে বলতে দেন, আপনাকে। হুম, বলতে দেন। এটা এটা এমন কোনো বিধান না যে বিধান আমার মানতেই হবে, না মানলে আমি জাহান্নামে চলে যাব। এটা ফরজ কোনো বিধান না, আমি নিতে হুম, পারি না। যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই। অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না, তাই বলে কাঁঠাল খাওয়া না জায়েজ না, কাঁঠাল খাওয়া হুম। জায়েজ। কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না। এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খাইলে মুনাফেক হয়ে যাবা, বা মুরতাদ হয়ে যাবা, কাফের হয়ে যাবা। এটা সে পারে না, ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না, তার শরীরে অ্যাডজাস্ট হয় না, গলব্লাডার নেই, এরকম হইতে পারে ইত্যাদি। যেমন আমি, আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না, আমি হজম করতে পারি না। সেম তো হুম। বিষয়টা এরকম। এটা তো ফিতরতান হইতেই পারে, ভ্যারি করে এক একজন নারীর মধ্যে, এক একজন এক এক রকম হইতেই পারে। সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই, তার উপস্থিতি লাগবেই, শরীয়তে এটা বাধ্য করে নাই।
জি, আমরা একদম ততক্ষণে সর্বশেষে চলে এসেছি। সাবিকুন নাহার, এই যে আমরা শুনতে পাই যে মাঝে মধ্যেই এই ধরনের অনুমতিবিহীন বিয়ে শাদীর, গোপন বিয়ে শাদী করে। আর ধর্ম কি এভাবে এলাও করে? আপনি আপনি আপনার ধর্মচর্চা থেকে আপনি কতটুকু জানেন? এটা তাদের ইমান, ধর্ম বলছে উত্তম আছে না, একটা হইলো রুখসাত, একটা হইলো আজমাত, একটা হইলো জায়েজ মাত্রায়। আর আরেকটা হইলো আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না, জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে, নাজায়েজ দাঁড়িয়ে থাকে। তো এই যে কিছু বিষয়, 4টা বিয়ে 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 বিয়ের এই যে ফ্যান্টাসি, আরো বিয়ে করব আরো বিয়ে করব, এই যে ফ্যান্টাসিকে কেন্দ্র করে তারা হারামে লিপ্ত হয়ে যায়। তো সব সময় জায়েজটা জায়েজ 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 বলে এটার এই ডান বা বা কোনো বিপরীত সিচুয়েশন কি এখানে থাকে যে কোন করে দেওয়া। কোন ধরনের সিচুয়েশনে বিয়ে করতে হয়? সে ধরনের সিচুয়েশন কি আসলে সিচুয়েশনে গিয়ে কি আমাদের দেশের অনেকে বিয়ে আছে করে, অবশ্যই নাকি আছে এরকম, নাকি কিন্তু না না এটা কোশ্চেন কেন না, এখন বর্তমানে একটা ফ্যান্টাসি চলতেছে। আমি আপনাদেরকে বলি, একটা লোক আছে কি যেন নাম, মামুন কাশমি টাইপের একটা লোক আছে। সে এটা তার হচ্ছে ত্রুটিযুক্ত কর্মপন্থার অধিকারী, আমি মনে করি সে মারাত্মক ত্রুটিযুক্ত, এবং আমি এই ব্যাপারে ফতোয়া পর্যন্ত জেনেছি। আপনারা জানেন তাহমিদুল মাওলা নামে একজন আহ, বিশিষ্ট বিশিষ্ট প্রসিদ্ধ একজন মুফতি আছেন। আমি তার কাছে তার সকল কার্যক্রমগুলো উপস্থাপন করি, এবং তারা আলেমগণ কেউই তার এই কাজগুলো সাপোর্ট করে না। এই যে যে লোকটা আছে, মামুন কাশিমি নামে যে লোকটার নাম বলতেছি, তার এই যে কার্যক্রম, একাধিক বিয়ে নিয়ে যে ফ্যান্টাসি ছড়ানোর যে কার্যক্রম, এটা আলেমরা কেউ সাপোর্ট করে না, এবং সবাই বলে এটা ত্রুটিযুক্ত এবং এটা ভুল 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 পথে সে এগুচ্ছে, কেউ তাকে সাপোর্ট করে না। বড় প্রথিতযশালী আলেমরা রয়েছেন, তাকে সাপোর্ট করে না। এই লোকটা কিন্তু আমার উসমানের বাবার পিছনে 2 বছর ধরে লাগছে, মেসেজ দেয়, আমি নিজে দেখেছি। আমি পাশে চা বানিয়ে নিয়ে আসছি, আমি পাশে বসে আছি, দেখি সে মেসেজ দেয় যে আপনার সাথে দেখা করতে। তার পেছনে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, প্রকাশ্যে সে পোস্টও দিছে আপনাকে বিয়ে করাতে চাই। এগুলো একটা প্রভাব রাখে, প্রভাব ফেলে। আবার আমার আমার রঙিন সংসার ছিল। মানুষ এখন আসলে তারা তাদের মানে চিন্তা বুদ্ধিমত্তা এলম দ্বারা তাদেরকে ডিফেন্ড করতে না পেরে, হ্যাঁ, হুম, তাদের তাদের উস্তাদের অন্যায়গুলোকে ডিফেন্ড করতে না পেরে তারা করতেছে কি, আমার উপরে এলজাম দিতেছে, আমার পাস্ট তুলে আনতেছে, 8-9 বছরের পাস্ট তুলে, আমি কত খারাপ, আমি এমন আমি তেমন, আমার এমন ব্যাধি ছিল, এই মেয়ের সাথে কি থাকা যায় নাকি। এটা কি আদনান সাহেব জানে নাই? এটা কি বিয়ের মধ্যে, বিয়ের পরেও কি তিনি জানে নাই? বিয়ের পরেও কি তিনি বুঝে নাই? তারপরেও তার হুম, আমাকে দিয়ে আমার পরে যদি স্যাটিসফাইড না থাকতো, আমি কেন তার লাইফে এত মাইনে রাখতাম? সে যদি আমার উপর স্যাটিসফাইড না থাকতো, এটা শুধুমাত্র চোখের লিপসা, সে নিজের নজরের হেফাজত করে নাই। এবং আমি যা বলছি প্রতিটা শব্দ সত্য। সে নজরের হেফাজত করে নাই, করলে তার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না এগুলো। হুম। এবং তাকে যে চারপাশ থেকে খোঁচানো, হ্যাঁ, বিভিন্ন ভাবে তাকে ইন্সপায়ার করা, এগুলো আমার জন্য আসলে আমার আমার পুরো সংসারটা ধূসর ছন্ন ছাড়া করে দিছে। আমার 2টা বেবি ছন্ন ছাড়া হয়ে গেছে। আমি জানি না যে কালকে থেকে আমাদের কি হবে, আমার বেবিদের জীবনটা কেমন হবে। এটা আমার জানার প্রয়োজনও নাই। আমার পূর্ণ তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে, এটা জি, আমার জানার প্রয়োজনও নাই। জি। আপনি কি, তার মানে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তার সাথে আর আপনি সংসার করছেন না, এই জাতীয় কিছু? যেহেতু আপনি বলেছেন একটু আগে, আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম এখন আপনি একটা বলেছেন দুঃখজনক সত্য আমি আপনাদেরকে বলি, আমার কেন অনলাইনে আনতে হয়েছে, এটা একটা প্রশ্ন, যে ভ্যালিড প্রশ্ন। আমি অনেক দিন থেকে তাকে মার্কাজউদ্দৌলা হজরতের সাথে বসার জন্য শিডিউল দেওয়া হয়, সে যায় না, যায় না। অনেকবার শিডিউল দেওয়া হয়, যায় না। সে আমাকে আবার কনভিন্স করে ফেলে। আমার দুর্বলতা আছে, আমি তার কখনো আজকে আমার একটা দাবি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি না তার মুখোমুখি হতে চাই না, কারণ আমার দুর্বলতা আছে। আর এই হুম, দুর্বলতা কাটতে হয়তো সময় লাগবে, আমি তার মুখোমুখি হতে চাই না, আমি তাকে দেখতে চাই না, আমার চেহারাটা আমি তাকে দেখাতে চাই না। তো হুম। সে অনেকদিন ধরে এভাবে শিডিউল চেঞ্জ করে, কিন্তু ফাইনালি আজকে আমি যখন মাত্র আপনার সাথে এখানে যোগ মানে জয়েন করতেছি, তখন আমাকে মানে আমার ছোট ভাই জানাচ্ছে যে ও হজরতের কাছে যাবে একটা সিদ্ধান্তের জন্য। চিন্তা করছেন, এখন আমি যেখানে জয়েন করতেছি, সবকিছু হুম, প্রসেসিং, আমি তো কথা দিয়েছি। তো হুম। আমার তো এটা সম্ভব হয় নাই আজকে যাব। এখন দেখি যদি তারা আগ্রহী থাকে বসার জন্য, যেভাবে সমাধান হয় সেভাবে সমাধান করবে। আমার আর আপনি কি এখানে কোনো মানে তার প্ল্যান আছে? সাথে, আপনি তার সাথে সংসার করতে এখনো আগ্রহী?
না, আমার তো প্রশ্নই আসে না, কারণ সংসারের কিছু আমার, সে সে আমাকে বলে সে আমার দ্বারা আঘাত পেয়েছে, সে না, আমি আঘাত পেয়েছি মারাত্মক। আমি তার জন্য কাঁদবো না কখনো, কারণ আমার স্মৃতিতে এমন কিছু নাই। সে আমার জন্য কাঁদবে 4টা না 10টা না 100টা পেলেও, এটা আমি জানি। সে কান্নাটা সে দেখানোরও জায়গা পাবে না। যে বদুয়া দিচ্ছেন তাকে? না না, বদদোয়া দিচ্ছি না, জাস্ট, না, নেভার, বদদোয়া দিচ্ছি না, এটা আমার মধ্যে নাই। বদদোয়া দিচ্ছি না, জাস্ট মানে কি বলে, নিদর্শন দেখে বোঝা যায় না বৃষ্টির আগে যে একটু পরে বৃষ্টি হবে, ওইটা মানে বলতেছি জাস্ট। আপনার মতো স্ত্রী সে পাবে না, এটাই আপনি বলতে চাচ্ছেন? এটি আমার মতো স্ত্রী পাবে না সেটা না, আমার মতো স্ত্রী যেন কারো ঘরে না হয়, এটা তাদের চাওয়া। কিন্তু ফিলিংস এর জায়গায় সে নিজেই জানে যে সে সে মানে আমি তার কে ছিলাম, এটা নিজে জানে। এটা হয়তো কাউকে সে বলতেও কোনোদিনও পারবে না। এটা এখন তো সবাই বলতেছেন, ওকে আপনিও বলবেন, আমিও বলবো, ঠিক আছে, আমার মতো স্ত্রী কারো ঘরে না হোক, জি। ভালো থাক। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর যদি আপনাকে শেষ প্রশ্ন আমি একটু আহ, দর্শক যারা রয়েছেন আপনাদের কাছ থেকে দু একটি প্রশ্ন নেওয়ার কথা ছিল, একটি প্রশ্ন নিয়েছি। আপনারা ঠিক 1 মিনিটের মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইউটিউব এবং ফেসবুকে আপনাদের প্রশ্নগুলি বলেন। আমি আপনাদের প্রশ্নগুলি একটু নেওয়ার চেষ্টা করব 1 মিনিটের মধ্যে। 1টি মিনিটের মধ্যে, কারণ একদম শেষ ভাগে চলে এসেছি। আর সাবিকুনার অনেকক্ষণ ধরে কথা বলছিলেন, তিনি অনেক দুর্বল হয়ে যাওয়ার কথা, কারণ মানসিকভাবে উনি অনেক বিপর্যস্ত। আমি আহ, আমার যেহেতু বোন নেই, আমি তাকে বোনের জায়গাতে রেখে আমি অনুভব করবার চেষ্টা করেছি। কারণ অন্ততপক্ষে একটি জায়গায় আমি স্পষ্ট হতে চাই, আমি কোনো বিচার করছি না, তাকে কোনো কিছুতে সাব্যস্ত করছি না। আমি একটি জিনিস বুঝতে চেয়েছি যে আদনান সাহেবের পক্ষ থেকে তার চরিত্রের প্রতি কোনো ধরনের অভিযোগ ছিল কিনা, তার প্রতি কোনো অভিযোগ ছিল কিনা। সাবিকুন নাহার সেটিকে চ্যালেঞ্জের সাথে বলেছে যে কোনো এই ধরনের কোনো অভিযোগ দিতে পারবে না। তাহলে কখন একজন স্ত্রীর প্রতি স্বামীর অনীহা জাগে বা স্বামীর দূরত্ব তৈরি হয়? যখন স্ত্রীরও চারিত্রিক কোনো ধরনের ঘাটতি দেখা যায়। আমরা যেহেতু সেখানে কিছু পাইনি, যেহেতু বলেনি সাবিকুন নাহার, তাহলে শুধুমাত্রই কি ভালো লাগার জন্য, শুধু যৌন চাহিদা মেটাবার জন্য, শুধু প্রেম করবার জন্য আরেকজন মেয়েকে স্ত্রী রূপে পাওয়ার বিষয়টাকেই আমরা বিয়ে হিসেবে মেনে নেওয়ার যে সংস্কৃতিকে আমরা ধর্মীয় আলোকে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করি, এটি আসলে কতটা যৌক্তিক? এই প্রশ্ন আমার জায়গা থেকে আমি, যেহেতু আমি বোনের মতো করে তাকে দেখি, একটা বোনের ভাইয়ের জায়গা থেকে আমি প্রশ্নটি ছাড়ছি। যাদের বোন নেই, যাদের বোন আছে, যাদের সংসারের কন্যা আছে, সবাইকে আমি এই প্রশ্নটি ছাড়ছি, ধর্মীয় আলোকে নয়। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ডেফিনেটলি ধর্মীয় অনুভবের জায়গা থেকে সবকিছু মিলিয়ে আমি পুরো আলোচনা শুনে যতটুকু আমার কাছে মনে হচ্ছে, এই অংশটুকুকে আমি প্রশ্ন আকারে আপনাদের কাছে দিলাম। এই প্রশ্ন উত্তর আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আর সবাই আমার মনোপুত হবে, সবকিছু আমার মতো মনোপুত হবে, এটি আমি মোটেও মনে করি না। আপনাদের আহ, জায়গা থেকে আপনারা বলবেন কি কি প্রশ্ন। আমি এই 1 মিনিটে একটু, অনেক প্রশ্ন আসছে। আর বাবা একটু আস্তে ধীরে প্রশ্নগুলো করেন, কারণ আহ, অনেক তাড়াতাড়ি করে উপরে উঠে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আহ, তার কাছে প্রমাণ আছে স্ট্রিক্ট ভাবে তাকে মাঝে কথাটা। জনাব, আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে জি। যে আমার একটা চাওয়া আছে। জি। আমার আমার জীবন নিয়ে আমার কোনো পরোয়া নেই। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহই যথেষ্ট। আর আমি শুধু একটা জিনিস নিশ্চয়তা চাই একটা বিষয়ের, সেটা হচ্ছে আমার উসমান আর আয়শার হক যেন কখনো নষ্ট না হয়। কারণ আমার কি ভাবিরা তো আপনার বোঝে জীবন না। নিয়ে আমার কোনো ধরনের ইচ্ছা আমার আছেন? ছোট মেয়েটা, আমার আয়শা, বাবা বাবা করে, ওরা তো জানে না কি হয়েছে। তো সে বিয়ে করুক, 4টা করুক, তার 100টা বেবি হোক, আমার কোনো সমস্যা নাই। আজকে হয়তো তার ফিলিংস আছে বেবিদের প্রতি, কিন্তু একটা সময় পরে হয় কি, গ্যাপ হইলে আর সে ফিলিংসটা থাকে না। আমি এই জিনিসটা চাই, আমার বেবিদের হকটা যেন নিশ্চিত হয়, ওরা যেন বাবার ছায়াটা পায়। ওটা যেভাবে করতে হয় সে করুক। আমি তার জীবনে আমি আমি নেই, এটা প্রয়োজনীয়তা নেই, এটুকু আমার চাওয়া।
জি, অনেক সবকিছু স্পষ্ট করেছেন। আমার কাছে মনে হয় যতগুলি প্রশ্ন ছিল, অনেকে প্রশ্ন করছেন আগের সংসার কেন থাকতে তারপর আপনি বিয়ে করেছেন, এটা আজকে স্পষ্ট করেছেন। আপনি কেন আগের সংসার, আগের একজন স্বামী ছিল আপনার, সেখানে আপনার বাচ্চা ছিল, সেটি রেখে কেন এসেছেন, সবকিছুর উত্তর তিনি দিয়েছেন। যারা এখন প্রশ্ন করছেন এগুলি রিপিট করার প্রয়োজন নেই। এগুলি আপনারা যারা এখন দেখছেন তারা শুরু থেকে দেখবেন। শুরু থেকে দেখলে, এবং কেন সিসি ক্যামেরাতে যে, এবং আমি সব প্রশ্ন করেছি, কোনো কিছু বাদ নেই। আমার কাছে মনে হচ্ছে আমি জাস্ট একটু দেখার চেষ্টা করছি যে আমার কোনো কিছু বাদ আছে কিনা, তাহলে আমি সেই প্রশ্নটাও করতাম। এবং আমাকে কিন্তু সাবেগুনার, তিনি যুক্ত হবার আগে আমাকে বলছে, ভাইয়া প্রয়োজনে মানুষের যে প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রতি, সেগুলোকে আমি উত্তর দিতে চাই, আজকে আমি সবকিছু বলতে চাই। ঠিক এভাবে তিনি আমাকে বলেছেন। তিনি স্পষ্ট করতে, কারণ তার প্রতি আপনাদের অনেকেরই কিছু কিছু প্রশ্ন আসে যেগুলি হলো অনুমানের উপরে ভিত্তি করে। আম, সেজন্য তিনি সবকিছু স্পষ্ট করতে চেয়েছেন। আরেকটা প্রশ্ন, এটাও করেছি মনে হয়, এটা হলো ট্রাক্টর বিডি গাড়ি। তিনি বলেছেন যে এইসব কি পাবলিকলি আনা ঠিক হয়েছে, পারিবারিকভাবে আগে দেখা যেত না? এটির উত্তর তিনি মনে হয় দিয়েছেন, মোটামুটি দিয়েছেন। কারণ হলো তিনি বলেছেন তার একজন মুরব্বীর সাথে তিনি বারবার কথা বলেছেন, তারা বসেছেন, তারপরেও রিপিটেডলি ঘটনাগুলি ঘটাচ্ছেন আদনান সাহেব। এগুলি ভেরিফিকেশন করবার সুযোগ রয়েছে। আমাদের এই অনুষ্ঠানের পর ওই মুরব্বী হয়তো ডাকতে পারে, তা ভেরিফাই করতে পারে, উভয় পক্ষ হয়তো প্রমাণ সহকারে আরো কিছু জানাতে পারে। তবে প্রশ্নটা করা হয়েছে। আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। আম, আমি আর কোনো নতুন প্রশ্ন, না, আমার কাছে মনে হয় কোনো প্রশ্ন নেই। সবাই শুধু প্রমাণ প্রমাণ বলছেন। আসলে অনেক কিছু আছে স্বামী স্ত্রীর মধ্যে প্রমাণ থাকে না। তবে পারিপার্শ্বিকতা, এবং এখানে আম, আমি আমি কারো পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না। তবে এতটুকুই বলতে চাই যে আপনারা অবশ্যই যে যার জায়গা থেকে সাবিকুন নাহারের প্রতি অন্তত পক্ষে অবিচার যেন না হয়, আবার আদনান সাহেবও যাতে যাতে অপমানিত না হন। এটিকে আমরা এখনো পর্যন্ত পারিবারিক একটি সংকটকে এখনো পর্যন্ত আমাদের একটি সমাজের অংশ হিসেবে দেখতে চাই। তবে এর মধ্যে যদি সুরাহা না হয়, তবে কেউ যাতে, দুই পক্ষের মধ্যে কেউ যাতে কোনোভাবে বঞ্চিত না হয়, কোনো ধরনের অত্যাচারের শিকার না হয়। আমি এই অনুষ্ঠানের পর বলবো সাবিকুন নাহারকে যেন আইনিভাবে এবং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তার নিরাপত্তা এবং তার সন্তানদের নিরাপত্তা তিনি চেয়েছেন। আমি মনে করি পাশাপাশি যেন সাবিকুন নাহারের নিরাপত্তা নিশ্চিত করা হয়। ভালো থাকবেন সবাই। সাবিকুন, আপনার কোনো কিছু বলবার থাকলে বলতে পারেন, শেষ কথা আমি শেষ করবো। আমার আমার একটা বার্তা দাও, দুইটা বার্তা দেওয়ার আছে। একটা হচ্ছে যে রাম বাম নাস্তিক টাইপের যে সমাজের মানুষগুলো রয়েছে, যারা বর্তমান আমার লাইফের এই ক্রাইসিসটাকে নিয়ে বা হুজুর হুজুর বলে সমালোচনা করছে, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা হচ্ছে যে আসলে এটা কোনো দিনের সাথে রিলেটেড না। যে আমি দিনের অ্যাডভান্টেজেস গুলো, মানে আমি সুবিধাগুলো আমি নিচ্ছি বলে এটা দিন খারাপ তা না। দিন অবশ্যই সুন্দর, ইসলাম অবশ্যই সুন্দর, ইসলামের প্রতিটা বিধান সুন্দর, প্রতিটা সিস্টেম সুন্দর। এখন কেউ যদি এটার মিস ইউজ করে, কুপ্রবৃত্তির দ্বারা আক্রান্ত হয়, আমার একটা কল মনে পড়তেছে, সেটা হচ্ছে আলী নদভী রহিমাহুল্লাহ, তার একটা কল আছে এরকম, একটা কিতাবে পড়েছিলাম যে কুপ্রবৃত্তি সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে হচ্ছে আলেমদের দ্বারা, বা দিনের বার্তাবাহক যারা যারা ঝান্ডা ধরেছে তাদের দ্বারা। তো সেজন্য কুপ্রবৃত্তি যদি কোনো ফাঁক ফোকর পায় তাদেরকে কপুকাত করার জন্য, তাহলে সবচাইতে বেশি আঘাত করে আগে তাদেরকে, কারণ সে মাইরটা খেয়েছেই হচ্ছে আলেমদের মাধ্যমে, বা যারা দিনের ঝান্ডা ধরে তাদের দ্বারা। আমার কথাটা বুঝাতে পারছি কিনা? তো জি, এজন্য আসলে হয় কি, এই সমাজে বা দিন প্র্যাকটিস করে এই সমাজের বিষয়গুলো এত বেশি হাইলাইটেড হয়, এবং তারা খুব বেশি কুপ্রবৃত্তির দ্বারা আক্রান্ত হয়, ভুল পথে পা বাড়ায়, ভুল হয়ে যায় তাদের দ্বারা। তাই বলে দিন অসুন্দর এমনটা না। সেজন্য যারা আমরা দিনের জন্য কাজ করি, যারা কাজ করে তাদের উচিত হচ্ছে কি অনেক বেশি সংযত থাকা, কারণ সবচাইতে বেশি টার্গেটেড থাকে কুপ্রবৃত্তির কাছে তারাই, যারা দিনকে দিনের ঝান্ডা উত্তোলন করার জন্য চেষ্টা করে, ঝান্ডা হাতে নেয়। তাদের সচেতনতা জরুরত ছিল। আর আরেকটা আমার বার্তা হচ্ছে যে আপনারা, আমি মাঝখানে একটা কথা আনলে হয়তো এই কথাটা ওখানে চলে আসতো, যে আপনারা যে এক একজনকে বিভিন্ন ফাউন্ডেশনে এক একভাবে ফিনান্সিয়াল হেল্প করেন, এই হেল্পটা করার ক্ষেত্রে যাকে তাকে কেন হেল্প করেন? কি দরকার? প্রতিষ্ঠিত কত বড় ফাউন্ডেশন আছে, সবাই মিলে এক জায়গায় কেন আমরা কাজ করি না?
তারা তো এই আপনাদের দেওয়া টাকা দিয়ে বিভিন্ন জনকে, মানে যখন এই যে যারা কুপ্রবৃত্তি দ্বারা আক্রান্ত, লিপ্সা দ্বারা আক্রান্ত, তখন তারা হয় কি আপনাদের টাকায় ওই সুবিধাগুলো নেয়ার চেষ্টা করে। ধরেন একটা ফ্যামিলিকে আপনাদের টাকায় তারা সার্ভিস দিতে যায়, এবং ওই ফ্যামিলিটা তাদের প্রতি একটু দুর্বল থাকে, ওই ফ্যামিলির মেয়েকে তারা টার্গেট করে, ইত্যাদি বিষয়গুলো। আপনারা কেন যাকে তাকে, যেখানে যে কেউ ইচ্ছা একটা ফাউন্ডেশন খুলে ফেলতে পারে, এটা কেন? কারণ অথচ আল্লাহ যেখানে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এটা বলছে না? তো প্রতিষ্ঠিত কত সংস্থা আছে, ওইখানে দেন, সবটাই তো উদ্দেশ্য। আমি বলবো বিশেষভাবে মার্কাজুদ দাওয়ায় দেন। মার্কাজুদ দাওয়ার এমন এমন একটা প্রতিষ্ঠান, আপনাদের অনুদান যদি ওখানে যায়, এটা একটা পয়সা পর্যন্ত আপনাদের বিফলে যাবে না। এবং এটা আপনাদের হচ্ছে কিয়ামতের দিন এমন হইতে পারে যে, মানে ওই যে হাদিস আছে না, যে হাদিস মানে একটা কলমটাও ইস্যু করে বলা হবে যে আমি আপনাকে একটা কলম দিয়েছিলাম, আমাকে মনে আছে কিনা। হ্যাঁ, এরকম আপনার নাজাতের ওসিলা হবে, এরকম একটা প্রতিষ্ঠানে দেন যাদের আপনার ডান বামে একেবারে পরিপূর্ণরূপে পবিত্রতা রয়েছে, সবকিছুর ক্ষেত্রে পবিত্রতা রয়েছে। তাছাড়া আবার আসুন্নাহ ফাউন্ডেশন তো আছে, এটা তো প্রতিষ্ঠিত, জানেনই। তো আপনারা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আপনারা আপনারা অনুদানগুলো দেন, বা তাদেরকে আপনারা আরো সবাই মিলে একটা কাজ করেন। আমার একটু ব্যক্তি পরিচয় হয়েছে, আমার একটু নেম ফেম হয়েছে, আমি আলাদা একটা ফাউন্ডেশন করে ফেলি, এটাই তো ভুল। এটাই তো একটা অহংকার। কেন আমিও গিয়ে ওই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হইতে পারি না? তো এটাই হলো আমার বার্তা, আমদের প্রতি, বামদের প্রতি, আর সর্বসাধারণের প্রতি। হুম। আমাদেরকে সচেতন হইতে হবে। আল্লাহ আমাদেরকে আচ্ছা, হেফাজত করুন। একটা প্রশ্ন আছে। শেষ প্রশ্ন। এটি হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন আপনাকে নিয়ে আবু তো আদনানের নিখোঁজ, আবু তো আদনানকে খুঁজে বের করার জন্য আমরা লাইভ করছিলাম, টকশো করেছিলাম, কথা বলেছেন, তখন আপনার কাছে কি এই কোনো আইনজীবীর পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে, আই মিন আইনজীবীর আমাদের, যে আপনি খোলামেলা বলবেন, কারোর পক্ষ থেকে কি আপনার কাছে কোনো টাকা চেয়েছিল, 1 কোটি টাকা চেয়েছিল, যে আবু তো মোহাম্মদ আদনানকে আমরা বের করে দিতে পারলে আপনাকে 1 কোটি টাকা, বা আপনি 1 কোটি টাকা দিলে তাকে বের করে দিব? 5 কোটি টাকা চেয়েছিল, এরকম চেয়েছে, সরাসরি এরকম বলে নাই, বলছে 5 কোটি টাকা যদি ম্যানেজ করতে পারেন তাহলে আমরা বের করে দিব, এটাও বলে নাই, বরং জাস্ট ইনফরমেশনটা কালেক্ট করা পসিবল হবে যে সে কোথায় আছে। কে বলেছে এটা? কি আমাদের পক্ষ থেকে? উম, আপনার পক্ষ থেকে এরকম না, মানে একজন ছিল আর কি। এটা আচ্ছা, হয়তো সে একটা প্রসেস ছিল আর কি। সে বুঝে বলছে বলছে যে এই এই প্রসেসে আমি যদি এভাবে এভাবে টাকা খাওয়াই, তাহলে আমরা ইনফরমেশনটা পাবো যে আসলে সে কোথায় আছে। তো সেজন্য কত টাকা লাগবে? 5 কোটি টাকা লাগবে, এরকম। আচ্ছা, এটা তো সেটাই আমাদের বলছে। কোনো, আমি আমাদের ফেস দ্য পিপলের পক্ষ থেকে তো এরকম কোনো কেউ কিছু বলেনি। আ- না, আপনি ফেস দ্য পিপল মানে হচ্ছে, আমি বুঝি আপনাকে হুম। আপনার সাথে রিলেটেড না। আচ্ছা, ঠিক আছে। না, কারণ এরকম একটা কথা উঠেছিল, আবু তো আদনান বলেছিল যে তাকে বের করে দেওয়ার শর্তে টাকা চেয়েছিল, জাতীয় কিছু একটা। যাই হোক, আহ, এখন আর তেমন কোনো প্রশ্ন আমার কাছে নেই। আমি সর্বশেষে একটা কথাই বলতে চাই, প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে। আহ, আমাদের কাছে, বিশেষ করে আমি, আলেমদের নিয়ে, আলেম সমাজ নিয়ে বহু অনুষ্ঠান করেছি। যখন বাংলাদেশে আলেম সমাজ নিয়ে কথা বলবার সাহস কেউ পেত না, তখন আমি কথা বলেছি। আলেম সমাজের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, খুব ভয়াবহ সমস্যা নিয়েও কথা বলেছে। মানে এগুলি নিয়ে আর বেশি বলতে চাই না। যে কারণে কোনো ধরনের সংকট হলেই বা সমস্যা হলেই আমার কাছে আসেন বিভিন্নভাবে এই সম্পর্কিত লোকজন। আমি কখনোই কিন্তু পারিবারিক কোনো বিষয় নিয়ে কোনো শো করিনি, কখনোই না। কারো পরিবার, কারণ এই ধরনের এই ঘটনা, সিমিলার ঘটনার অনেক ঘরে হয়েছে, অনেক সংসার, কার সংসার হয়েছে আর আমি বেশি প্রকাশ করতে চাই না। অনেকের সংসার হয়, তাদের সেই সংসার থেকে কোনো না কোনো উপায়ে আমার কাছে পর্যন্ত এসে অনেকে বলার চেষ্টা করেছে যে অমুক এটা করেছে, তমুক এটা করেছে, একটু দয়া করে আমাদেরকে সাহায্য করেন, অমুক করছে। তো এই ঘটনাগুলি হচ্ছে অনেক ঘরেই, কিন্তু সংসারে আমাদের মা বোনেরা যারা স্ত্রী হিসেবে আছেন, বিভিন্ন ঘরে, তারা কিন্তু কোনো না কোনো অত্যাচারের শিকার হচ্ছেন। একদম খুব বেশি উড়িয়ে দেওয়ার মতো নয়। কখনো কখনো কারোটা সামনে আসে, কখনো কখনো কারোটা আসে না। সুতরাং যারা অত্যাচারিত হচ্ছে, আমরা পুরুষরা তো একদম আহ, খুব সহি সহি শুদ্ধ জীবন ব্যবস্থা আমাদের, এটা শতভাগ বলার কোনো সুযোগ নেই। আমাদের ভুল হতে পারে, তবে এই ভুলের কারণে কোনো নারী এরকম ভাবে নির্যাতিত হোক, এটি আমি ব্যক্তিগতভাবে চাই না, কোনোভাবেই চাই না। নারীরা আহ, ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকে অনেক কিছুই
হতে পারে, আহ, বা অনেক কিছু বলার সুযোগ আছে, কিন্তু নির্যাতন কোনো দৃষ্টিভঙ্গিতেই অ্যালাউ করবার মতো নয়, কোনোভাবেই নয়। আমরা শেষের দিকে আমি এই আহ্বান করেই আচ্ছা আজকে শেষ জনাব, করছি। আমাকে নিয়ে আরেকটা অভিযোগ আছে, এই বিষয়টা একটু ক্লিয়ার না করলেই না। আমাকে নিয়ে একটা অভিযোগ আছে, সেটা হুম, হচ্ছে যে বলা হচ্ছে আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমার আমার চলাফেরা নিয়ে। আমি তো হুম, বললাম যে আমি কেমন একটা ফ্যামিলি থেকে বিলং করি। আমি তো আমার যখন দিনের বুঝ ছিল না এমন একটা ফ্যামিলিতে থাকা সত্ত্বেও, তখনও তো আমি কখনো এরকম দোকানে দোকানে হাসাহাসি করা, বিশেষ করে একজন ওসামা নামে বক্তা আছে, সে আমার উপর ব্যাপারে অপবাদ দিয়েছে। আচ্ছা আমার প্রশ্ন, তাদের কি ভয় নাই? সে দেখেছে হুম, কোনোদিনও আমাকে? সে যে বলে মিরপুরে সবাই জানে, সে মিরপুর সবাইকে বলতে পারবে, আসুক ইনভেস্টিগেট করুক, আমি তাদেরকে সাদরে আহ্বান জানাইলাম। আমার লাইফের পিছনের সব পিছনের জীবনযাত্রা এগুলো তুলে এনে আমার বর্তমানের সাথে কি তার তুলনা হইতে পারে? আর তারপরে এই এই যে কি যে অপবাদগুলো ওসামা বক্তা নামে যে লোকটা এই লোকটা দিয়েছে, এই লোকটা কি কসম করে অ্যাটলিস্ট কসম করে বলতে পারবে যে আমি ওই ওই রকম লাইফ লিড করি? আরেকটা বিষয়, আম, এই আদনান সাহেবের পরিচিত একটা লোক, সেও, লোক বলতে একদম ছোট অল্প এজের আমার ছোট ভাইয়ের মতো, তারাও এই ধরনের অভিযোগ, মানে ব্যক্তি কেন্দ্রিক অভিযোগগুলো আনতেছে আমার উপরে যে আমার ক্যারেক্টারলেস ইত্যাদি এগুলো বলতে চাচ্ছে। প্রশ্নই হুম। আসে না। তো এটাকে কেন্দ্র করে তারা অভিযোগগুলো আনতেছে, বলতেছে আমার চলাফেরা নিয়ে। তা আমি অলওয়েজ কারে যখন আমার আমি তো অলওয়েজ বলতে মানে আমার বিয়ের পরবর্তী জীবন, তারা আমাকে যখন দেখতেছে, আমি তো কারে যাতায়াত করি, আমি তো সাধারণ মানুষের সাথে চলিও না, মিশিও না, কথাও বলি না। প্রশ্ন সেটার আমার প্রয়োজনও হয় না। আমি অলওয়েজ, আমার হাজবেন্ড আমার সাথে থাকে যখন আমরা কোথাও গিয়েছি। বিশেষ করে ধরেন কখনো কক্সবাজার গিয়েছি, আমরা রাতে 2টা বাজে গিয়েছি, 3টা বাজে গিয়েছি। যেই লোকটা অভিযোগ এনেছে, এই লোকটাকে আদনান সাহেব পেছনে বসাতো নিরাপত্তার উদ্দেশ্যে। তো আমি যখন কারে আছি তখন আমার হাত মোজা পা মোজার প্রশ্নই আসে না, কি দরকার, এবং রাতে 3টা বাজে। এবং আমরা এরকম নির্জন সময়গুলোকেই বেছে নিতাম। ওই সময় যদি আমি আমার হাজবেন্ডের সাথে চোখ সাজিয়ে বের হই, আর তাদেরকে যদি আমি একটু সুযোগ দেই, বা আমার হাজবেন্ড নিরাপত্তার জন্য পিছনে বসাইছে, আমরা কোনো বিষয়ে এনজয় করতেছি বা প্রসঙ্গত হেসে ফেলছি, সেটাকে যদি তারা ইস্যু করতে চায় যে মানুষের সামনে হাসি, এটা কখনোই প্রাসঙ্গিক না, এবং এটা কখনোই ইনসাফও না, যৌক্তিকও না, অযৌক্তিক সম্পূর্ণ একটা বিষয়, যেটা দ্বারা আমার পবিত্রতাকে, আমার ব্যক্তিসত্তাকে তারা কলুষিত করে, মানে তাদের সব অন্যায়গুলো ঢেকে ফেলা হচ্ছে, তাদের সব অন্যায়গুলো ঢেকে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো এগুলোর না কোনো চান্স নেই, তারা না বলুক, আমাকে আমার ব্যক্তিসত্তার কলুষিত করার জায়গায় প্রথমে প্রশ্নবিদ্ধ হবে তাহলে তাদের উস্তাদ। সে নিজে ছিল আমার সাথে যখন আমি চোখ সাজালাম, কিংবা আমার হাত মোজা নাই, রাতের 3টা বাজে আমি আমার হাজবেন্ড সব আমরা সবসময় এমন নির্জন জায়গাতেই থাকতাম বা থাকি যখন কোথাও গিয়েছি। আর এখানে আমার হাজবেন্ড অলওয়েজ আমার সাথে। আমি তো কারোর সাথে চলিও না, আমার ইভেন আমার আপনজন ভাই বোন এদের সাথে আমার প্রয়োজনের বেশি কথা হয় না। আমার জীবনে একটা মানুষ ছিল, একটা মানুষের সাথেই কথা বলছি, একটা মানুষের সাথেই সব হয়েছে, একটা মানুষের সাথেই আমার চলাফেরা, কথাবার্তা, রাগ কষ্ট ভালোবাসা সব তার সাথেই ছিল, এটা সেও জানে। আমি এত বেশি একা, সে জানে, লাইফ লিড করেছি। তো এই যে আমার নামে আমার ব্যক্তিসত্তার উপরে এই অভিযোগগুলো আনা হয়, এই বিষয়টা আমার একটু বলা জরুরি ছিল। তারা যে অভিযোগগুলো আনে, আরেকটা বিষয় বলে যে হাই হিলের বিষয়। আমি ধরেন বিভিন্ন কনফারেন্সে হাই হিল না পড়লে, যে ডায়াসের সামনে বক্তব্য দেওয়া, আলোচনা করার জন্য হাই হিলটা সহায়ক, এটা ছাড়াও আমি একদম ছোটবেলা থেকে হাই হিল অভ্যস্ত। এখন এই বিষয়গুলো নিয়ে আমার পবিত্রতাকে কলুষিত, হাই হিলে কি পবিত্রতার সমস্যা আছে? না এটা কি ধর্মের সমস্যা? হাই হিল তো, না হাই হিল তো মানে এটার ইখতিলাফি একটা মাসালা। কেউ কেউ বলতেছেন হারাম, ওকে, কিন্তু এটার একেবারে অকাট্য রূপে মানে আমি ইমান থেকে খারিজ হয়ে গেছি এরকম কিভাবে, বা হারাম একেবারে অকাট্য রূপে হানাফি মাযহাবে এটা বলতে পারবে? আমি তো জানি কেউ হুম, এক মাসালা আছে, বললাম তো মতভেদ আছে। কেউ কেউ বলতেছেন হারাম। হ্যাঁ, তারপরে তারা যাদের রেফারেন্স দিয়ে হারাম বলে তাদেরটাও আরো বেশি ইনভেস্টিগেট করে দেখলে বলবেন যে শিথিলতা আছে। তা এটা তো হুম। আমি আমি আসলে অভ্যস্ত এভাবে চলাফেরা করায়, মানে ওই হাই হিল জি। পরায়। আর তারপরেও আমি কনফারেন্সে মানে দাঁড়িয়েছিলাম, কারণ আমি ডায়াসের সামনে হাই হিল পরলে আমার বক্তব্য দেওয়ার জন্য আমার জন্য সেটা সহায়ক হয়, কারণ আমার হাইট একটু কম। এটা তো তারা জানে, দেখেছে, আমার হাজবেন্ড জানে, জি। আমার হাজবেন্ড আমার সাথে আছে। তো এই বিষয়গুলো তাদের নিয়ে আমাকে মানে কলুষিত করা, মানে তাদের আর কোনো যুক্তি নাই, তাদের ইলম নাই, তাদের আকল নাই, তাদের বলার কোনো জায়গা নাই। এখন তারা বাঁচতে পারে একটা বললেই যে মেয়েটা ভালো না, এখন এই পথটাই তারা বেছে নিয়েছে। তারা বলতেছে আমি নাকি আমার মৃত বাবার কথা বলি। আসলে এটা কি স্বাভাবিক না? আমরা কথা প্রসঙ্গে হাজবেন্ড ওয়াইফ ধরেন কথা বলতেছি, তখন তখন আমরা বসে আলোচনার প্রশ্নে এরকম বলছি আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিছে ইত্যাদি বলতে পারি না? যেমন নাকি সে নিজেও বলছে
তার বাবা তার মায়ের অত্যাচারে হার্ট অ্যাটাক করে অল্প বয়সে মারা গেছে, এটা সে নিজে বলছে। অস্বীকার করুক, ভুলে গেছে, হয়তো ভুলে যায়। হুম। এবং সে ঠিক বলে আছে। যে আমার মা এখন এত ভালো, আমার মা আগে এরকম ছিল না। সে নিজে নিজে দেয়, এগুলো কি অভিযোগ? মা তো মাই, বাবা তো বাবাই। কথা প্রসঙ্গে এরকম কত ছোটখাটো বিষয় আছে, এগুলো আনা, এগুলো আসলেই খুবই অযৌক্তিক এবং খুবই লজ্জাজনক, দুঃখজনকও বটে যে এই বিষয়টা আমার এখানে এক্সপ্লেন করতে হচ্ছে। এ পর্যন্তই, আমার আর আসলে কিছু বলার নাই। যারা বিশ্বাস করবে, তারা যারা প্রশস্ত হৃদয়, সংকীর্ণতা মুক্ত, তাদের বিশ্বাস করার জন্য আর কিছু প্রয়োজন নাই। আমি নিজেই প্রমাণ। আর যারা অবিশ্বাসী, যাদের সংকীর্ণতা রয়েছে মনে, তাদের সামনে ওই যে বললাম না, আকাশমাত থেকে ফেরেশতা নেমে আসলেও তার আরেকটা রিজন বের করবে। ঠিক জি। আছে, জনাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করেন এবং হেদায়েতের পরিপূর্ণ হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আজকে তাহলে এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আপনি তো ধর্মীয় লাইনে তো পড়াশোনা করেছেন, রাইট? জি। আচ্ছা, আচ্ছা। না, কারণ অনেকেই তো প্রশ্ন করছেন, তারাও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন। আপনি যে জেনারেল লাইনের মানে পড়াশোনা করেই যে কথা বলছেন তা না, আপনিও ধর্ম নিয়ে যথেষ্ট আপনার বিশ্লেষণ রয়েছে, আপনি রিসার্চ করেছেন বা ধর্ম সম্পর্কে জানেন, জেনে শুনে আপনি কথাগুলো বলেছেন। এগুলো একটু জানিয়ে রাখলাম আমাদের দর্শকদের প্রতি। প্রিয় দর্শক, আপনাদের কে আর নতুন কোনো প্রশ্ন না নিয়ে আপনাদের কাছ থেকে এখানে শেষ করছি। সাবিকুন নাহার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পাশেই থাকবো বলে সেই তখন বলেছিলাম। আজকে জি, কোনো না কোনো উপায়ে শুক্রিয়া। আপনার পাশে থাকার একটা সুযোগ হলো। আপনি ভালো থাকুন। আপনি একা নন। যদি আপনি সঠিক পথে থাকেন, অবশ্যই আপনার পাশে আল্লাহ থাকবেন। এটাই হলো বেশক। আহ, আল্লাহর একমাত্র, আল্লাহকে পাওয়ার বা আল্লাহকে অনুভব করবার একমাত্র উপায় হলো যে আপনি যখন বিপদে পড়বেন তখন আল্লাহ আপনার পাশে কোনো না কোনো ভাবে থাকবেন। সুতরাং আল্লাহ, যদি আপনি সঠিক হন, আর যদি আপনি আদনান সাহেবের বিরুদ্ধে আপনি মিথ্যা বলে থাকেন, সেটির জন্য আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, এই কালে এবং পরকালে। এতটুকু আপনার প্রতি বলে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। এবং আদনান সাহেব যদি চান, তিনি এসব কথার উত্তর দিতে পারেন। যদি অনেকে বলছেন কেন আদনান সাহেবকে আনেনি, আদনান সাহেবকে আমাদের কাছে সাবিকুন নাহারের সাথে কথা হয়েছে, তিনি তাকে বলেছে তিনি আসবেন কিনা, তিনি আসতে রাজি হচ্ছেন। অন্য কেউ আসতে চাইলে আমরা বিবেচনা করব। এখানেই রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।